আসসালামু আলাইকুম সবাই। শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাবেন না, এখানে অন করি নাই ভিডিও। যাই হোক, শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানান। আমি আসলে মাত্রই বাসায় ঢুকলাম নাইট করে এসে এখনো ফ্রেশ হই নাই। তো আপনারা হচ্ছে জাস্ট একটু লাইভে জয়েন করতে থাকেন। আপনারা জয়েন করতে করতে আমি জাস্ট একটু হাত মুখটা ধুয়ে আসি, ঠিক আছে? তারপরে ক্লাসটা শুরু করে দেবো, বেশি দেরি করব না। তো আপনারা কাইন্ডলি যেসব পোস্টে আমরা নোটিশ দিয়েছিলাম না যে হচ্ছে ক্লাসটা হবে, ওই নোটিশগুলোতে কাইন্ডলি গ্রুপ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেন। এবং হচ্ছে মডারেটর যদি কেউ থাকেন দেখছেন, কাইন্ডলি অ্যানাউন্সমেন্টে দিয়ে দেন, তাহলে সবার খুঁজে পেতে ইজি হবে। আর হচ্ছে আমরা আজকে পড়বো কোন পড়া? আজকে আমরা গাইনি পড়বো, ঠিক আছে? গাইনি দত্ত পড়বো। কোন চ্যাপ্টার পড়বো সেটা আমি এখনই বলছি না। আপনারা সবাই আগে খাতা কলম বইটই রেডি করেন। আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করবে আমি কোন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? তাহলে এইটুক বলে আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? বেশি মানুষ লাইভে নাই, শুক্রবার দিন সবাই হয়তো নিজের মতো করে আরাম করছে, তাই না? যাই হোক, আমি রোদের অপোজিটে বসেছি। দেখেন কি অবস্থা, চেহারার সব হচ্ছে ফ্রেকলস, সব হচ্ছে কি বলবো ক্ষত বিক্ষত সবই দেখা যায়। তো বুঝেন আমি আপনাদেরকে কতটা হচ্ছে আপন ভেবে ক্লাস নেই, যে আপনাদের সামনে কোনো কিছুই হাইড করি না, একদম অরিজিনাল চেহারা নিয়ে আসি। সেজেগুজে ক্লাস নিতে বসলে সবার ভালো লাগে, যদিও যে দেখতে ভাল লাগে, দেখতে ভাল লাগলে ক্লাস করতেও ভাল লাগে। দেখি চেষ্টা করব এখন থেকে হচ্ছে একটু ঠিকঠাক হয়ে বসার, কিন্তু যতই চেষ্টা করি আসলে পসিবল হয় না। বিকজ দেখেন, এখন যদি আমি এখন ভাবতাম যে আমি বাসায় আসবো, রেডি হব, তারপরে ক্লাস নিব, তাহলে এই ক্লাস কখনোই আমার সকালবেলা নেওয়া পসিবল হতো না। আমাকে আবার হচ্ছে একটা পরে নিতে হতো, আলটিমেটলি ক্লাস জমতে থাকতো, তাই না?
সো এই হলো ব্যাপার। আচ্ছা, একটু আমি একজনকে কাজ দিতে চাই, একজনকে না, আপনারা যে কোনো কেউ। হ্যাঁ, জয়ন্তী ভৌমিক, হ্যাঁ ছোট মানুষ আছে, ওকে একটু বলি। সেটা হচ্ছে আমি ডিম সিদ্ধ বসাইছি, তো 10-15 মিনিট তো লাগবে, বা 20 মিনিটসের মতো লাগবে। আমি তো ভুলে যাব, একটু আমাকে 20 মিনিট পরে মনে করা দিলে ভালো হবে, না হলে পানি শুকায় পাতিল পোড়া লেগে যাবে। যাই হোক, সো চলি আমরা শুরু করি। আচ্ছা, সো আজকে হচ্ছে কি পড়বো, বেশি মানুষ নাই লাইভে, সো এমন কোনো টপিক পড়বো না যেটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট বা অনেক কঠিন, ঠিক আছে? একটু কম্পারেটিভলি সহজ কোনো টপিক পড়বো, যেন হচ্ছে যারা ক্লাস দেখতে পাচ্ছেন না লাইভে, তারা যেন পরে কভার করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু যেই ক্লাসটা লাইভে না করলে আসলে আপনারা পারবেন না, সেটা আমি বারে বারে বলে দিই, যেটা আপনার লাইভে করাই লাগবে। সব ক্লাসে লাইভে করা উচিত, বাট স্টিল কিছু ক্লাসের গুরুত্ব এতই বেশি থাকে যে অফলাইন যদি আমার কোচিংয়ের ব্যবস্থা থাকতো, তাহলে আমি কিছু ক্লাস অনলাইন নিতাম, কিছু ক্লাস অফলাইন নিতাম। সেই অফলাইন নিতাম যে আপনি ঢাকার বাইরে থেকে হলেও আপনি এসে ক্লাস করতেন, কারণ কিছু ক্লাস হচ্ছে অফলাইনে করার গুরুত্ব অনেক বেশি। সো অফলাইনে মানে অফলাইন বলতে বোঝাচ্ছি যে লাইভে করার গুরুত্ব অনেক বেশি। অফলাইন মানেই তো লাইভ, তাই না? সো লাইভে করার গুরুত্ব কিছু ক্লাস এতই বেশি যে সেটা আপনি কোনো কিছু দিয়ে কভার করতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, বাট স্টিল চলেন শুরু করি। আজকে আমরা পড়ি চ্যাপ্টার 14, ডিসমেনোরিয়া, ঠিক আছে? এটার উপরে আমার একটা ছোট্ট লেখা আছে, ওই লেখাটাই হচ্ছে পড়লে আপনার হয়ে যাবে, বাট আমি আপনাদেরকে এখন বই থেকে পড়াই দেবো, ঠিক আছে? ডিসমেনোরিয়া, দেখেন আপনাদের পড়ানোর জন্য আমি আবার নতুন একটা বই কিনছি। প্রত্যেক ব্যাচকে পড়ানোর জন্য আমি একটা করে নতুন বই কিনি, কারণ হচ্ছে আগের মানে কি বলবো, মানে কিছু বইয়ে দাগানো থাকলে সেটা হচ্ছে আপনারা অনেক সময় একটু বায়াসড হবেন। যেমন আমার কিন্তু প্রত্যেকটা ব্যাচ থেকে প্রত্যেকটা ব্যাচের পড়ানোর প্যাটার্ন আলাদা, যারা পুরাতন তারা জানে, কারণ পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়। আমি মনে মনে যেটা প্রেডিক্ট করি যে এইবারের পরীক্ষার প্যাটার্ন এমন হওয়ার সম্ভাবনা আছে, সেইভাবে হচ্ছে বা যেভাবেই হোক প্রেডিক্ট করি, সেই অনুযায়ী হচ্ছে আমি ক্লাসগুলো গুছাই। সো এই জন্য কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচ মিলবে না, ঠিক আছে? যারা টুইঙ্কেলে আছেন, যারা যদি কেউ প্ল্যান করেন যে সামনের ব্যাচেও ভর্তি হবেন, তখন তাদের জন্য বলি, বা অনেকে যদি ভাবেন যে না আমি আর ভর্তি হবই না, এই পড়া দিয়েও করে ফেলবো, সেটাও করতে পারেন। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন আলাদা এবং প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন আলাদা। যেমন গতবার যে স্টাইলে হলো, পরেরবার কিন্তু ডিফারেন্ট স্টাইলে হবে। তো ওইটা হচ্ছে বুঝতে পারার জন্য আসলে অনেক স্টাডি লাগে। তা আমাদের কারোই হচ্ছে অত জ্ঞান বুদ্ধি অবশ্যই হয় নাই, কারণ আমরা তো এক্সামিনার নই, বাট স্টিল চেষ্টা করি। তো সেইভাবেই হচ্ছে পড়ানোর প্যাটার্নটা চেঞ্জ করি, ঠিক আছে? সো নেক্সট ইয়ার পড়ানোর প্যাটার্ন চেঞ্জ হবে। এই জন্যই টোকেন মানি এত কম রাখা হয় এবং ডিসকাউন্টও রাখা হয়, যেন হচ্ছে গিয়ে কেউ চাইলেই পড়ার টাচে থাকতে পারে। না হলে যদি হচ্ছে কেউ মনে করে যে একা একা পড়ে সব কিছু শেষ করব, সেটা তো খুবই ভালো, কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়, যেমন আমি আপনাদের সাথে পড়ার টাচে ফ্লোতে থাকি বলে আমার নিজেরও হচ্ছে একটা একাডেমিক সাইডে একটা ইনভলভমেন্ট আছে। কিন্তু যদি হচ্ছে গিয়ে আমি এখন এই একাডেমিক ইনভলভমেন্ট আমার না থাকতো, নিজের পড়া পড়তাম, অবশ্যই হচ্ছে সেটাও এক ধরনের হতো। কিন্তু আমার কাছে মনে হয় যে সবসময় পড়ার টাচে থাকার জন্য একটা গ্রুপের সঙ্গে আগানো ভালো। সো এই জন্য হচ্ছে আমি নিজেকে দিয়ে ফিল করি, আমি পড়াই এই জন্য টাচে থাকি। কিন্তু আমি যেটা ফিল করতেছি, ভবিষ্যতে যদি এমন হয় যে আমি কখনো পার্ট 1-এর ক্লাস নেওয়া বন্ধ করে দিলাম বা পড়ানো স্টপ করে দিলাম, বাট স্টিল আমি একাডেমিক টাচে থাকবো, কারণ একাডেমিক সাইডটা আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, নিজেদেরকে বিল্ড আপ করার জন্য অনেক জরুরি। যাই হোক, এগুলো নিয়ে একটা সেশন করব খুব শীঘ্রই, চেষ্টা করব এই সপ্তাহেই, ঠিক আছে? ওকে, তাহলে চলি আমরা শুরু করি। আমরা কি পড়বো, এটা এত পচা একটা খাতা নিছি যে খাতা এক পাশে লিখলে আরেক পাশে দেখা যায়। যাই হোক, চ্যাপ্টার 14, ঠিক আছে? এটা হচ্ছে ডিসমেনোরিয়া। এখন হচ্ছে আসেন একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো এটা কোন পেপারের অংশ আপনারা সবাই জিজ্ঞেস করবেন, তাই না? এখানে আবারও বলতেছি, পেপার 1, 2, 3 সব পেপারই আসতে পারে, ঠিক আছে? সো পড়ার সময় আপনাকে ভাগ করার কোনো দরকার নেই আপনি কোন পেপারের জন্য পড়তেছেন। আর যদি হচ্ছে ভাবেন যে পরীক্ষার আগে 1 মাসে আমি কিভাবে কি করব, আপনারা যদি আমাদের গ্রুপের সঙ্গে পথ চলেন, লাস্টে 1 মাসে একটা গ্রুপ হবে যেটাকে বলা হয় রিভ্যাম্প, এবং ওইখানে হচ্ছে গিয়ে ফ্রি এন্ট্রি আমি দিই কাদেরকে, যারা হচ্ছে লং উইংয়ে থাকবেন। কতগুলো শর্ত থাকবে। 1 নম্বর শর্ত হচ্ছে তার এফসিপিএস পার্ট 1-এর ফর্ম ফিল আপ করা লাগবে, ঠিক আছে? এই ফর্ম ফিল আপের ডকুমেন্ট দেখে তাকে অ্যাড করা হবে। 2 নাম্বার হচ্ছে এফসিপিএস লং উইংয়ে থাকলে আপনার সব ইনস্টলমেন্ট ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আপনার পেমেন্টটা ক্লিয়ার থাকতে হবে, এই আর কি। এবং 3 নাম্বার হচ্ছে পুরানা পাপি হওয়া যাবে না, অর্থাৎ হচ্ছে আপনি সবসময় ফাঁকিবাজি করে আসতেছেন,
তার জন্য এন্ট্রিটা ফ্রি হবে না। যে সব সময় কন্টিনিউয়াস ফাঁকিবাজি করে, আমি দেখেছি যে রিভ্যাম্পে জয়েন করেও পড়াশোনা করে না, তাকে হচ্ছে একটা টোকেন মানি ধার্য করে দেওয়া হবে। এবং হচ্ছে যারা ওল্ড স্টুডেন্ট কিন্তু টুইঙ্কেলের নাই, কিংবা হচ্ছে গিয়ে টুইঙ্কেলের কি বলে হয়তো আগে রিভ্যাম্পে ছিলেন, রিভারিতে ছিলেন, অর্থাৎ অন্য কোনো ব্যাচের পড়া গুছানো আছে তাই টুইঙ্কেলে ভর্তি হন নাই, তারাও হচ্ছে একটা ছোট্ট টোকেন মানি দিয়ে জয়েন করতে পারবে। তো এইটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক ব্যাচ। এই ব্যাচে হচ্ছে গিয়ে আপনাকে আমি নিজেই সব কিছু গুছাই দেব, যে আপনি কখন কি পড়বেন, কিভাবে পড়বেন, কোন পেপার আগে কোন পেপার পরে। তো আপনি যদি চোখ বন্ধ করে আগাতে চান এখানে আপনি অটোমেটিক পারবেন। তো এখন আপনার কাজটা কি? আপনার এখন কাজ হচ্ছে যখন যে ক্লাস হয় সেই ক্লাসের পড়াটা গুছায় রাখা। তো এখন এগুলো নিয়ে আমি একটা লাইভ সেশন করব, কারণ হচ্ছে না হলে আপনাদের আসলে কনফিউশন রয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই সপ্তাহেই করব, এটার জন্য আমি একটা পোল করব, যেই সময়টা সবার জন্য ফিজিবল হবে ওই সময় করব, ঠিক আছে? তাহলে চলেন শুরু করি। ওকে, ডিসমেনোরিয়া মানে কি? ডিস একটা কিছু ইংলিশ শব্দ আমাদেরকে একটু জানতে হবে। যেখানে আপনি ডিস শব্দটা দেখবেন এর মানে হচ্ছে কোনো একটা অসুবিধা, ঠিক আছে? অসুবিধা। তো ডিসমেনোরিয়া মানে মেনস্ট্রুয়েশনের অসুবিধা। কি অসুবিধা? ব্যথা, ঠিক আছে? ডিসমেনোরিয়া মানে হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হলো এমন কি কেউ আছে যে মেনস্ট্রুয়েশন হয়েছে আপনার পেইন হয় নাই? এটা সম্ভব? এরকম মানুষ দুনিয়াতে খুবই কম। মাসিক হলে ব্যথা হবেই, কম বেশি একটু হলেও ব্যথা হবেই, কিন্তু সব ব্যথা কিন্তু সমান না। কিছু ব্যথা থাকবে যেই ব্যথাটা এত বেশি যে আপনার ডেইলি লাইফে প্রবলেম। অনেকে আছে ব্যথার জন্য ডিউটি করতে পারে না, ক্লাস করতে পারে না, স্কুলে যেতে পারে না, ব্যথায় অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে? এইরকম যেই ব্যথা সেটাকে আমরা বলবো ডিসমেনোরিয়া, ঠিক আছে? তো ডিসমেনোরিয়া দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি আরেকটা হচ্ছে সেকেন্ডারি। আরেকটা মেডিকেলীয় ভাষা একটা জিনিস আমরা মনে রাখবো, প্রাইমারি যখনই কোথাও লেখা থাকবে তার মানে এটা সূত্রপাতই হচ্ছে ওখান থেকে, ঠিক আছে? মানে এটার আর কোনো কারণ না, শুধুমাত্র ওই একাই, হ্যাঁ? আর সেকেন্ডারি মানে অন্য কোনো কারণে। আচ্ছা, যেমন হচ্ছে ধরেন আমরা অনেকেই হচ্ছে নিজের ইচ্ছায় মেডিকেলে পড়ি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন, প্রাইমারি ইচ্ছা। আর অনেকে হচ্ছে ইচ্ছা থাকে না, বাবা মার ইনফ্লুয়েন্সে পড়ে, ওটা হচ্ছে সেকেন্ডারি ইচ্ছা, ঠিক আছে? এরকম। ওকে, তো এখন হচ্ছে আসি প্রাইমারি আর সেকেন্ডারি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা একটু প্রাইমারিটা নিয়ে পড়বো। প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা, অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র মানে কোনো অন্য কোনো সমস্যা না, মাসিক হয়েছে বলেই ব্যথা এরকম, হ্যাঁ? এই ব্যথাটা হচ্ছে স্পাজমের মতো হয়। স্পাজম মানে হচ্ছে মনে করেন আপনার পেটে আপনি এমন বোরহানি খাওয়া খাইছেন যে পেটটার মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, তখন হচ্ছে পেটটা কেমন একটা পেইন হয় না? মনে হয় কি কিছু একটা এরকম কাপড় চিপড়াইতেছে, কাপড় চিপড়ানো টাইপ যে পেইন, সেটা হচ্ছে স্পাজমোটিক পেইন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ধরে নেই আমাদের কাকে ধরবো? ধরে নিলাম আমাদের হ্যাপি হাফিজ, হ্যাঁ? হ্যাপি হাফিজ আপু হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার রোগী, ঠিক আছে? উনি যখন আমার কাছে আসবে আমি দেখব সুন্দর দেখতে, শুনতে, ঠিক আছে? কোনো রকম সমস্যা নাই। 36, 24, 36 তার ফিগার, অর্থাৎ তার ওবেসিটি নাই, আবার শুকনা পটকাও না, তারপরে হচ্ছে হাঁটা চলাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? অর্থাৎ সব কিছু ভালো। তার মানে কোনো প্যাথোলজি আমি খুঁজে পাবো না, ঠিক আছে? নো প্যাথোলজি, ওকে? আচ্ছা, তাহলে প্রাথমিকভাবে এটা দেখে আমি বুঝবো হ্যাপি হাফিজাপুর প্রাইমারি ডিসমেনোরিয়া, ঠিক আছে? আমি জানি না হ্যাপি হাফিজাপুর হচ্ছে আসলে এরকম মডেল টাইপ ফিগার কিনা, বাট ধরে নেন আজকে থেকে আপনি একজন নায়িকা, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে ধরে নেই আমাদের জান্নাতারা মৌসুমী আপু, ঠিক আছে? আচ্ছা, তো জান্নাতারা মৌসুমী আপু আসলো আমার কাছে, এসে বলল যে এমন ব্যথা আপু, জায়গায় সারাদিন বইয়া থাকি, এমন বেদনা সহ্যই করতে পারি না, ঠিক আছে? তখন আমি চিন্তা করব ওনার কি ব্যথাটা আসলে কীরকম, প্রাইমারি না সেকেন্ডারি? এখন প্রাইমারি তো পড়তেছি আমরা, তাই না? তো তখন হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করব যে এই আপনি কি কোনো ওষুধ খেয়েছেন ব্যথার জন্য? তখন বলবে কি, হ্যাঁ আমি তো হচ্ছে ওসিপি খাই, হ্যাঁ আমি হচ্ছে ওসিপি খেয়েছি ব্যথার জন্য, এবং হচ্ছে আমি NSAID খেয়েছি, ঠিক আছে? আচ্ছা, সে বলবে কি, আরে বললেন না আপু, আমার তো হচ্ছে সেন্ট মার্টিন ঘোরার অনেক শখ, জামাই বলছিল যে চলো বাচ্চা নিয়ে ফেলি, আমি সেন্ট মার্টিন ঘুরবো দেখে ওসিপি খেয়েছি, তাই হচ্ছে গিয়ে আমি বাচ্চা কি বলে বাচ্চা নেওয়ার জন্য ওসিপি খেয়েছি, না নেওয়ার জন্য। তখন আমার ব্যথা একটু কম ছিল। আর আজকে যে আপনি ব্যথা এখানে কি করেন, আমি আজকে সকালে একটা আইবুপ্রোফেন খাই আসছি, অর্থাৎ ওসিপি NSAID খেলে ব্যথা খুব ইজিলি কমে যাবে, ঠিক আছে? এটা হলো প্রাইমারি ডিসমেনোরিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, কেন ঘটনাটা বললাম, আমাদের জান্নাতারা মৌসুমী কিন্তু আসলেই হচ্ছে পরীক্ষার আগে প্রথমবার যখন ইন্টারনির সময় সে আমাদের এখানে ভর্তি হয়,
প্রথমে যখন হচ্ছে পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষার সময় সে পড়াশোনা কিছুই করে নাই, সে হচ্ছে পরীক্ষার কয়েকদিন আগে সেন্ট মার্টিন ঘুরতে চলে গেছিল এবং সেটা আমাদের থেকে হাইডও করছে ভয়ের চোটে, যদি আমি বকা দেই। আমি পরে ছবিতে দেখি সে হাঁটু সমান পা বাইর করে সেন্ট মার্টিনের পানিতে জল কেলি খেলতেছে, ঠিক আছে। আমার ইচ্ছা করছে ওরে ধরে স্পাজমোটিক পেইন যেভাবে হয় ওরকম করে কাপড় চিপড়াই। যাই হোক, এই হচ্ছে আমাদের জানাতারা মৌসুমি। সো ওসিপি আর এনএসআইডি খেলে প্রাইমারি ডিসমেনোরিয়ার ব্যথাটা কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরি নূর ইসা বা বিপাশা আপু, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আপু আমার কাছে আসলো ব্যথা নিয়ে। আমি এখন কি চিন্তা করব, ব্যথার কারণটা কি, প্রাইমারি ডিসমেনোরিয়ার ব্যথার কজ কি। ওকে, আচ্ছা খেয়াল করব। আমি বলবো বিপাশা আপু আপনি তো পুরাই বিপাশা বাসু। বিপাশা বাসুর চোখ দেখে যেমন বোঝা যায় না সে আসলে হর্নি মুডে আছে নাকি হচ্ছে সে কান্না মুডে আছে, ঠিক তেমনি আপনার প্রাইমারি ডিসমেনোরিয়ার যে কারণ, এই এক্সাক্ট কারণটা কিন্তু আমি জানি না, আমি এস্টাবলিশ করতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, তারপরও আমি কিছু কিছু জিনিস দেখে ধারণা করব। বিপাশা বাসু যখন চোখ দেখে আমি কখন বুঝবো যে সে একটু কামুক মুডে আছে, যখন সে হইতেছে একটু হয়তো মানে গান টান গাচ্ছে, ঠিক আছে। আর কান্না কান্না মানে সে যখন কান্নাকাটি করে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, এইভাবে আমি বুঝবো। তাহলে একই ওয়েতে প্রাইমারি ডিসমেনোরিয়া কেন হচ্ছে, এইটার জন্য আমি বেশ কিছু কারণ বা কিছু রিলেটেড আনতে পারি, ঠিক আছে, যে এই জিনিসগুলোতে আমি প্রাইমারি ডিসমেনোরিয়া পাই। তো এখন ধরি ডক্টর রিনা আক্তার, ঠিক আছে। আমি হচ্ছে ডক্টর রিনা আক্তারের প্রাইমারি ডিসমেনোরিয়া এটা কিভাবে এস্টাবলিশ করব। আচ্ছা, ডক্টর রিনা আক্তার যখন অ্যাডোলেসেন্স ছিল, ঠিক আছে, অ্যাডোলেসেন্স বয়সে ছিল, যখন হচ্ছে সে স্বপ্ন দেখতো শাহরুখ খানকে সে বিয়ে করবে, ওই বয়সে হচ্ছে তার ব্যথা। তাহলে আমি বুঝবো যে অ্যাডোলেসেন্স বয়সে ব্যথা হলে এটা মোস্ট লাইকলি প্রাইমারি ডিসমেনোরিয়ার ব্যথা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরি ডক্টর মেহনাজ আবেদিন, ঠিক আছে। মেহনাজ আবেদিন হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে আসছে। আমি কিভাবে এস্টাবলিশ করব, আমি তাকে জিজ্ঞেস করব, মেহনাজ তোমার কি প্রত্যেক মাসে মাসিক হয়? সে বলল হ্যাঁ আপু, প্রত্যেক মাসেই আমার মাসিক হয়, কোনো মাসে আমার মিস হয় না। যখন একটা মানুষের রেগুলার মাসিক হবে আমরা ধরে নিতে পারি সেই মানুষটার ওভুলেশনও রেগুলার হচ্ছে, ঠিক আছে। প্লাস হয়তো তার ওভুলেশন একটা পেইনও হয়, এটাও আমরা হিস্ট্রি নিতে পারি। তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়া মেইনলি অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট অলওয়েজ এটা ওভুলেটরি সাইকেলে হয়, ঠিক আছে। আচ্ছা, ওভুলেটরি সাইকেলের সাথে রিলেটেড। আচ্ছা, এখন হচ্ছে আমরা ধরি নূরজাহান খানম মুমু আপু, ঠিক আছে। নূরজাহান খানম মুমু আপুর প্রাইমারি ডিসমেনোরিয়া কিভাবে এস্টাবলিশ করব। আপু হচ্ছে এমন ব্যথা ছিল যে বিয়ের দিনও হচ্ছে আপু প্যারাসিটামল খেয়ে ইয়াতে বসছে, নাম কি ওটার, বিয়ের স্টেজে, হ্যাঁ। কিন্তু যেই হচ্ছে আপুর একটা আল্লাহর রহমতে প্রেগনেন্সি হয়ে গেল এবং প্রেগনেন্সিটা হচ্ছে নর্মাল ডেলিভারি হয়ে গেল, এরপরে তার ব্যথাটাও চলে গেল, ঠিক আছে। সো এইটা প্রাইমারি ডিসমেনোরিয়ার আরেকটা বৈশিষ্ট্য। এখন আমরা মনে করি আমাদের জয়ন্তী ভৌমিক, ঠিক আছে, জয়ন্তী ভৌমিক। আচ্ছা, জয়ন্তী ভৌমিক এসে বলল তার যে ব্যথাটা হয়, এই ব্যথার সময় হচ্ছে তার খুব টেনশন হয়, হ্যাঁ, অথবা হচ্ছে সে যখন টেনশন করে তখন ব্যথা হয়, অথবা তার হচ্ছে মনে হচ্ছে হাই হাই আম্মু আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি কেমনে বারবার পরীক্ষা দিব, এই টেনশনে সে পাগল হয়ে যাচ্ছে। তো অর্থাৎ যখন স্ট্রেসে থাকে, অ্যাংশাস থাকে, ঠিক আছে, অথবা টেনশনে থাকে, তখন হচ্ছে ওই মাসিকের সময় ব্যথাটা বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, সো এই ধরনের হচ্ছে কিছু ফ্যাক্টরস আছে যেগুলো প্রাইমারি ডিসমেনোরিয়ার জন্য হিস্ট্রি থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপার হলো এই মনে করেন ইউটেরাস, ঠিক আছে, ইউটেরাস। তো এখন খেয়াল করি ইউটেরাসে কিন্তু হচ্ছে যখন একটা এন্ডোমেট্রিয়াম এরকম থাকে, তাই তো, এটা তো ভেঙে ভেঙে আসে, ইউটেরাস কিন্তু একটু একটু কন্ট্রাক্টেড হয়, তাই না। তো এখন ইউটেরাস যদি হচ্ছে সুন্দরভাবে কন্ট্রাকশন হয় যে টুক 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 টুক, তখন রিদমের সাথে এটাকে নাচ মনে হবে, এই ব্যথাটাকে গায়ে লাগবে না। যদি ইউটেরাস ভিম বুম ভিম বুম ভিম বুম এরকম অদ্ভুতভাবে ডিসরিদমিক কন্ট্রাকশন করে তখন কিন্তু কষ্ট হবে। যখন কন্ট্রাকশন হয় তখন কিন্তু ইউটেরাসে হাইপোক্সিয়া হয়। এখন খেয়াল করেন আমাদের যখন হচ্ছে হার্টে ব্লাড সাপ্লাই কমে যায় তখন কি হয়, একটা পেইন হয় না, যেটাকে আমরা অ্যানজাইনা পেইন বলি না, ঠিক তেমনি ইউটেরাস যখন কন্ট্রাক্টেড হয় তখন হাইপোক্সিয়া হয়, ইউটেরাসে তখন এই অ্যানজাইনার মতো একটা পেইন হয়, এই পেইনটাই হচ্ছে ডিসমেনোরিয়া, ঠিক আছে। সো এই প্রাইমারি ডিসমেনোরিয়াতে ইউটেরাসে যখন ডিসরিদমিক কন্ট্রাকশন হয়, ইউটেরাসে হাইপোক্সিয়া হয়, তখন ব্যথাটা হয়, ঠিক আছে। সাইকোসোমাটিক ফ্যাক্টর এখানে একটা ব্যাপার আছে। আর হচ্ছে দেখবেন মনে করি আমাদের ফেনু আক্তার সুমি, ঠিক আছে, ফেনু আক্তার সুমি আপু হচ্ছেন খুবই হচ্ছে গিয়ে লুতুপুতু, ঠিক আছে।
ওনার হচ্ছে গিয়ে টিভি দেখতে বসেও মুভি দেখতে বসেও কান্না পায়, অর্থাৎ খুবই অল্পতে আপুর মন খারাপ হয়। এখন ধরেন আপুকে আমি এখান থেকে বলতেছি আপু গুদু গুদু গুদু, আপু দেখেন হাসিতে হাসতে হাসতে ওখানে লুটোপুটি খাচ্ছে, অর্থাৎ পেইন থ্রেশহোল্ড লেভেল, সেন্সিটিভিটি লেভেলটা অন্যরকম। তো যদি কারো হচ্ছে লোয়ার পেইন থ্রেশহোল্ড লেভেল হয়, অর্থাৎ অল্পতেই হচ্ছে উনি গুদগুদি পায়, তাহলে তার এদের বেশি হয়। তো অ্যাডোলেসেন্স বয়সে গুদগুদি বেশি হয় না, তো অ্যাডোলেসেন্স বয়সে লোয়ার থ্রেশহোল্ড পেইন লেভেল থাকার কারণেও ব্যথাটা বেশি ফিল হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে এই হলো ইউটেরাস, তাই না? ইউটেরাসের ভিতরে মাসেল থাকে যেটাকে আমরা বলি কি মায়োমেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামে যদি হচ্ছে অ্যানাটমিক্যালি ফাংশনালি ঝামেলা থাকে তখন প্রাইমারি ডিসমেনোরিয়া হতে পারে। যেমন মনে করেন দেখেন এই যে কি একটা বিশ্রী ইউটেরাস আঁকলাম, থেতরা বেতরা, এরকম থেতরা বেতরা হলে সেই ক্ষেত্রে এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো প্রাইমারি ডিসমেনোরিয়াতে দেখা গিয়েছে ইউট্রাইন মায়োমেট্রিয়াল হাইপার অ্যাক্টিভিটি থাকে, মানে ওর ইউটেরাসগুলা চিন্তা করেন ব্যথা তখনই হবে যখন গিদ্দু গুদ্দু গব্দু গব্দু করে হচ্ছে কন্ট্রাকশন হবে। তো প্রাইমারি অ্যামেনোরিয়াতে অ্যাডোলেসেন্স বয়সে হয়, ওই বয়সে গুদগুদিও বেশি, ওই বয়সে ঢঙ্গিও বেশি, ঠিক আছে। কিছু দেখলে নাচতে করতে ইচ্ছা করে, মজা করতে ইচ্ছা করে, খুব হচ্ছে লম্ফঝম্প করতে ইচ্ছা করে, অর্থাৎ হাইপার অ্যাক্টিভ থাকে, তাই না? সো মায়োমেট্রিয়ামও হাইপার অ্যাক্টিভ থাকে বলে ব্যথাটা হয়, ঠিক আছে। তাহলে কি কি জিনিস পড়লাম একটু রিভিউ করে ফেলি। রিভিউ করতে করতে আমি একটু চুলাটা বন্ধ করে আসি। যে প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে এটা এমন একটা ডিসমেনোরিয়া যেটা স্পাজমের মতো পেইন হবে, এখানে হচ্ছে কোনো আইডেন্টিফায়েবল আপনি কোনো প্যাথোলজি খুঁজে পাবেন না। এটা হচ্ছে অ্যাডোলেসেন্স বয়সে হয়, বেশিরভাগে ওভুলেটরি সাইকেলে হয়, বেশিরভাগই অলমোস্ট সবগুলো ওভুলেটরি সাইকেলে হয়। এবং হচ্ছে দেখা যায় যাদের হচ্ছে গিয়ে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, পেইন কোনো হচ্ছে গিয়ে আমার স্ট্রেস থাকে, টেনশন থাকে, কিংবা হচ্ছে অল্প বয়সে হচ্ছে গুদগুদি বেশি থাকে, লোয়ার পেইন থ্রেশহোল্ড লেভেল থাকে, তাদের হচ্ছে ব্যথাটা বেশি হয়। এবং এখানে হাইপার অ্যাক্টিভ থাকে ইউটেরাইন মায়োমেট্রিয়াম, এবং হচ্ছে অ্যানাটমিক্যালি সমস্যা থাকলেও হতে পারে। যাই হোক, মোট কথা কয়েকটা কথা আমরা রিভিউ করে ফেললাম। এখন হচ্ছে আসি একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করব। এই যে আমরা কি জানি ইউটেরাসের অ্যানাটমিটা একটু চিন্তা করেন, এই হচ্ছে ইউটেরাস, ঠিক আছে। ইউটেরাসে কিন্তু যদি আমি হিস্টোলজিক্যালি চিন্তা করি, ওর হচ্ছে কি কি লেয়ার থাকে, প্যারামেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি আমার মাসেল লেয়ার, এটা হচ্ছে সেরাস লেয়ার, এটা হলো মিউকাস লেয়ার। কোনো সাবমিউকাস লেয়ার কিন্তু থাকে না, ঠিক আছে। কোনো সাবমিউকাস লেয়ার ইউটেরাসে থাকে না, অর্থাৎ এই মিউকাস লেয়ার আর মাসেল লেয়ার একটা আরেকটার সাথে একদম লেগে থাকে, ঠিক আছে। সো এইটাকে আমরা কি বলি জানেন? এটাকে আমরা বলি সাব এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াম, অর্থাৎ মায়োমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়াম যেই জায়গাটা হচ্ছে মিলে গেছে, মায়োমেট্রিয়ামের এই জায়গাটাকে আমরা বলি সাব এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াম, ঠিক আছে। তো যাদের প্রাইমারি অ্যামেনোরিয়া থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে এই সাব এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াম যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে সারাক্ষণ হচ্ছে নাচুনি কুদুনি করে, হাইপার পেরিস্টালসিস হয়, ঠিক আছে। এবং এটাকে আমরা বলতে পারি জাংশনাল জোন, যেহেতু জাংশন হচ্ছে না দুইটা জোনের, তাই জাংশনাল জোন। সো এদের ক্ষেত্রে দেখা যায় এই জায়গাটাকে খুবই নাচুনি কুদুনি করে, ঠিক আছে। আচ্ছা, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে প্রাইমারি ডিসমেনোরিয়াতে সাব এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াম যে জাংশনাল জোন আছে, এখানে আমরা খুব ভালো রকম চেঞ্জেস দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, সো কি হয়, এদের হাইপার পেরিস্টালসিস হয়। চেঞ্জটা কি পাই, এখানে হচ্ছে আমরা দেখি এই জায়গাটা নাচতে নাচতে মোটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা মেয়ে সাধারণত নাচতে নাচতে শুকায় যাই, এরা নাচতে নাচতে মোটা হয়ে যায়, ঠিক আছে। হাইপারপ্লাসিয়া হয়ে যায় নাচতে নাচতে, কারণ বিকজ তারা সারাক্ষণ যখন হাইপার পেরিস্টালসিস হবে, কাজ বেশি করলে সেটা কিন্তু হাইপারপ্লাসিয়া হয়, তাই না। এবং হচ্ছে ইররেগুলার যেহেতু কাজ করতেছে, ইররেগুলার পেরিস্টালসিস, তাই ইররেগুলার থিকেনিং হবে, ঠিক আছে। তো যখন হচ্ছে এই কাজগুলো হবে, তার সাথে ভাস্কুলারিটি লেভেল কেমন থাকবে, ভাস্কুলারিটি কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই সমস্যাগুলো বেশি হয়, ঠিক আছে। এটাকে আমরা তখন বলি জাংশনাল জোন হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। তাহলে এক লাইনে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন কি, মেকানিজম কি, সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে ইউটেরাসের এই সাব এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াম যে জোনটা, অর্থাৎ জাংশনাল জোনটা, এই জায়গাটা হচ্ছে নাচুনি কুদুনি করবে, হাইপার অ্যাক্টিভ থাকবে, ডিসপেরিস্টালসিস হবে, এই কারণে প্রাইমারি ডিসমেনোরিয়া হবে। এটা হচ্ছে সিঙ্গেল বেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম, ঠিক আছে। আচ্ছা, গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আসেন, আমাদের হচ্ছে নার্ভস দুই রকম থাকে না, একটা সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, তাই না। আচ্ছা, এখন হচ্ছে ইউটেরাসের যখন ডিসমেনোরিয়া হয়, তখন এই দুইটা নার্ভ সাপ্লাইয়ের মধ্যে কোন নার্ভ সিস্টেমটা ওভার অ্যাক্টিভ হয়, সিম্প্যাথেটিক।
সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়। মনে রাখবো প্যারাসিম্প্যাথেটিক মানে সব কিছু হচ্ছে গিয়ে আমার নিঃসরণ করে, মানে পিসু করা, পু, হাগু করা, এরকম সব হচ্ছে বের করে দেয়, তাই না? সব বের করে দেয়। তাহলে প্যারাসিম্প্যাথেটিক মানে ইউটেরাসের জিনিসও বের করে দিবে, অর্থাৎ সে রিল্যাক্স বানাবে। সিম্প্যাথেটিক উল্টাটা করে। তো এখন হচ্ছে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তখন হচ্ছে এই যে ইউটেরাসটা আঁকলাম, তো ইউটেরাসের হচ্ছে গিয়ে এইখানে হ্যাঁ এইখানে হচ্ছে গিয়ে একটু চিপা জায়গা, সার্কুলার ফাইবার থাকে, এখানে সার্কুলার ফাইবার থাকে, এখানে সার্কুলার ফাইবার থাকে। এই সার্কুলার জায়গাগুলো হচ্ছে একদম টনিক করে ফেলে, হাইপার টনিসিটি হয়। অর্থাৎ এরকম যখন শক্ত হয়ে থাকবে তখন কি ভিতরে জিনিসপত্র সহজে বের হতে পারবে? পারবে না। যদি হচ্ছে এই জায়গাটা বন্ধ করে রাখে, ভিতরে জিনিসপত্র বের হতে কষ্ট হবে না, সো ব্যথাও বেশি হবে। তাহলে কি হচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই সময় সার্কুলার ফাইবারগুলা, যেটা কিনা ইসমাসে আর ইন্টারনাল অসে থাকে, অর্থাৎ ইসমাস আর ইন্টারনাল অস, এই সার্কুলার ফাইবারগুলা হাইপারটনিক হয়ে যায়, ঠিক আছে? এই কারণে যখন কারো হচ্ছে নর্মাল ডেলিভারি হয় তখন সার্ভিসটা খুলে যায় না। আবার মনে করেন আপনি কোনো কারণে ডিএনসি করলেন, ডায়ালেট করলেন, তখন সার্ভিসটা আপনি খুলে ফেললেন না। এইভাবে এই জায়গাটা যখন হচ্ছে আপনি করেন তখন কিন্তু সার্ভিক্সের ওই জায়গাটা ড্যামেজ হয়। তো ড্যামেজ যখন হয়ে যায় তখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাণ্ডকীর্তি একটু কমে আসে। সো দ্যাটস ওয়াই ভিডি হলে বা ডিএনসি হলে প্রাইমারি ডিসমেনোরিয়া কিছুটা রিলিফ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো কি ড্যামেজ হয়? বারবার যে বলতেছি ড্যামেজ হয় হচ্ছে অ্যাড্রেনার্জিক নিউরন, ঠিক আছে? অ্যাড্রেনার্জিক নিউরন ড্যামেজ হয় এবং এটা হচ্ছে কখনোই রিজেনারেট করে না, ঠিক আছে? নো রিজেনারেশন। এখন চিন্তা করেন, আপনাকে যদি একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফিজিওলজি থেকে বা অ্যানাটমি থেকে প্রশ্ন দিয়ে দেয়, নিচের কোন ধরনের নিউরন রিজেনারেট করে না? অ্যাড্রেনার্জিক। আপনি দত্ত বইয়ে উত্তরটা পাচ্ছেন না, হচ্ছে আপনি তখন কোয়েশ্চেন দেখে কি ভাববেন, হায় রে স্নেলের বই থেকেও প্রশ্ন দেয়, এরকম করে একটা লাভ দিয়ে উঠবেন বা কঠিন ভাববেন। দত্ত ঠিকমতো পড়লে আপনি হাজার হাজার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বেসিকও অনেক কভার হয়ে যায়, ঠিক আছে? তাহলে গেল শেষ। 3 নাম্বার হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন। আমরা কি বলেছিলাম যে মেইনলি ওভুলেটরি সাইকেলে থাকে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন, মনে করেন আমাদের হচ্ছে কাকে ধরবো, আমাদের নাহার দিবা আপু, ঠিক আছে? নাহার দিবা আপু হচ্ছে মাসিক হয়, ঠিক আছে? প্রত্যেক মাসে মাসে তার রেগুলার সাইকেলে মাসিক হয়, 28 ডেজ সাইকেল ধরলাম, তাহলে তার মানে তার ওভুলেশন হয়, তাই না? আচ্ছা, খেয়াল করব, যখন ওভুলেশন হয়, তাই না? ওভুলেশন হলে কি হয়? ওভুলেশন হওয়ার পরে একটা এই হলো ওভারি থেকে পুটুস করে একটা ফলিকল বের হয়ে ওভুলেশন হলো, তাই না? তো ওভুলেশন হওয়ার পরে যখন এই ফলিকলটা যে রয়ে যায়, এই ফলিকলটার নাম কি হয়ে যায়? কর্পাস লুটিয়াম। তখন কর্পাস লুটিয়াম কি করে? কর্পাস লুটিয়াম অনেকগুলা হরমোন সিক্রেট করে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন, একটা হরমোন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোজেস্টেরন, আমরা জানি, ঠিক আছে? প্রোজেস্টেরন যখন সিক্রেট হয়, ঠিক আছে, প্রোজেস্টেরনের প্রভাবে প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ঘটনা দেখেন, সুন্দরী নায়িকা আপু প্রত্যেক মাসে সাইকেল রেগুলার, হাসি খুশি ভাবে জীবন কাটাচ্ছে, প্রত্যেক মাসে ওভুলেশন হচ্ছে, তাই খুবই সাবধানে আপু কন্ডম ব্যবহার করতেছে, কোনোভাবেই বাচ্চা নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে যখন ওভুলেশন হয় আপুর কর্পাস লুটিয়াম ফর্ম হয়, সেখান থেকে প্রোজেস্টেরন আসে, সেই প্রোজেস্টেরনের প্রভাবে প্রস্টাগ্ল্যান্ডিন আসে, ঠিক আছে? আচ্ছা, কোন প্রস্টাগ্ল্যান্ডিন আসে? বহুত রকম প্রস্টাগ্ল্যান্ডিন দুনিয়াতে আছে। আমাদের জন্য এইখানে ইম্পর্টেন্ট প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আর প্রস্টাগ্ল্যান্ডিন E2, এই দুইটা প্রস্টাগ্ল্যান্ডিন এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোত্থেকে ওরা আসে? কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন, সেই প্রোজেস্টেরন ওভারি থেকে গিয়ে ইউটেরাসের মধ্যে কাজ করে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে সে বসবাসের উপযোগী বানানোর চেষ্টা করে। যদি হচ্ছে আপুর মনে হয় না আমি একটু বাবু নিব, তখন হচ্ছে ইউটেরাস কি করবে? বসবাসের জন্য এন্ডোমেট্রিয়ামকে প্রিপেয়ার করে রাখলে তাহলে বাবু আসলে এখানে সুন্দরভাবে বসে যেতে পারবে। এই ভাবনা থেকে প্রোজেস্টেরন এসে ইউটেরাসকে প্রিপেয়ার করে। তো এন্ডোমেট্রিয়াম তখন প্রিপেয়ার হয়ে সেখান থেকে দেখা যায় প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করে। কোন প্রস্টাগ্ল্যান্ডিন? F2 আলফা আর E2, ঠিক আছে? তাহলে কোথা থেকে সিক্রেট হয়? সিক্রেটরি এন্ডোমেট্রিয়াম থেকে। ও সিক্রেট হয় কর্পাস লুটিয়াম থেকে, আর ও সিক্রেট হয় সিক্রেটরি এন্ডোমেট্রিয়াম থেকে, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে এই প্রস্টাগ্ল্যান্ডিনগুলা সবচেয়ে বেশি কোন সময় রিলিজ হয়? ম্যাক্সিমাম কখন? ম্যাক্সিমাম প্রোডাকশন হয় যখন এন্ডোমেট্রিয়াম শেডিং আউট হয়, ঠিক আছে? অর্থাৎ বাবু হলো না, এন্ডোমেট্রিয়াম মনের দুঃখে কষ্টে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তখন ওই সময় এই প্রস্টাগ্ল্যান্ডিনগুলা ম্যাক্সিমাম হচ্ছে রিলিজ হয়। তো তার মধ্যে
F2 আলফা যেটা, এগুলো ফিজিওলজি থেকে শুরু করে সবখানে বারে বারে পরীক্ষায় আসে, যে F2 আলফা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ভেসো কনস্ট্রিক্টর, অর্থাৎ সে ভেসেলকে চেপে চেপে একদম আলু ভর্তা বানায়। যখন একটা জিনিসকে চেপে আলু ভর্তা বানাবে ব্যথা হবে না, সো সে যখন ভেসো কনস্ট্রিকশন করবে ইউট্রাসে, মায়োমেট্রিয়ামে, অ্যানজাইনার মতো পেইন হবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তাহলে ওভারঅল পুরো বিষয়টা। তো এখন তাহলে ব্যথার জন্য কোন প্রস্টাগ্ল্যান্ডিন দায়ী, এভাবে প্রশ্ন করলে সে উত্তর কি হবে? প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি আমার দায়ী। হ্যাঁ, তো এখন হতে পারে মনে করি আমাদের লিন্ডা সিদ্দিক আপু, ঠিক আছে, লিন্ডা সিদ্দিক আপু মনে করি যে আপুর হচ্ছে গিয়ে প্রচন্ড ব্যথা প্রস্টাগ্ল্যান্ডিনের কারণে। তো হতে পারে 1 নাম্বার আপুর প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসে বেশি হচ্ছে, অথবা হতে পারে আপুর যে ইউটেরাস সেটা হচ্ছে সেন্সিটিভিটি বেশি। ঠিক আছে, অল্প একটু প্রস্টাগ্ল্যান্ডিনে সে দুঃখে কষ্টে মারা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা প্রস্টাগ্ল্যান্ডিনের বিষয়টা পড়ে ফেললাম। এখন হচ্ছে আসেন রোল অফ ভেসোপ্রেসিন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এখনই বলে দিই, যদিও এন্ডোক্রাইনের পড়া, ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এইটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে আমাদের অপশন গাইনিতে, আমাদের জন্য এটা অতিমাত্রা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এন্ডোক্রাইন আপনারা পড়বেন। এখন আসেন রোল অফ ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন হচ্ছে আসলে এইখানে কিভাবে কাজ করে। আচ্ছা, খেয়াল করব, ভেসোপ্রেসিন নামেই পরিচয়। ভেসো মানে কি, ধরে নেই ভেসেল, প্রেস মানে চাপা মারা, তাহলে সে ভেসেলকে একদম চাপা মারে। এখন যাদের হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া হয় তাদের ক্ষেত্রে আমরা দেখি তাদের ভেসোপ্রেসিন বেশি আসে, অর্থাৎ ভেসোপ্রেসিন এসে ভেসেলকে চাপা মারে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। তো এখন মনে করেন আমাদের ওই আপুর আমরা ধরে নিছি যে প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজের কারণে ব্যথা বেশি হচ্ছে। এই চিন্তা করে আমি কি করলাম, আমি তাকে প্রস্টাগ্ল্যান্ডিন অ্যান্টি প্রস্টাগ্ল্যান্ডিন একটা ড্রাগ দিলাম। ঠিক আছে, ধরি আমাদের শারমিন সারা আপু, হ্যাঁ, শারমিন সারা আপুকে আমি একটা অ্যান্টি প্রস্টাগ্ল্যান্ডিন ড্রাগ দিলাম। কেন? যেন এই ড্রাগ খেয়ে তার এই মেকানিজম বন্ধ হয়ে উনি আরাম পায়। তারপরেও কমলো না, তখন হচ্ছে আপনি বুঝবেন যে তার সমস্যাটা আসলে প্রস্টাগ্ল্যান্ডিন বেশি আসার কারণে আর ভেসোপ্রেসিন বেশি আসার কারণে। আপনাকে যদি এখন একটা সিনারিও দেয় যে একটা পেশেন্ট আপনার কাছে প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে আসছে, অ্যান্টি প্রস্টাগ্ল্যান্ডিন দেওয়ার পরও ব্যথা কমে নাই, কোন হরমোন তার জন্য দায়ী? হতে পারে না প্রশ্নটা, উত্তর হচ্ছে ভেসোপ্রেসিন। ঠিক আছে, তাহলে বুঝছেন তো কিভাবে অ্যান্সার প্রশ্নগুলো পেঁচায় পেঁচায় আসে। তাহলে এই যে আমি একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নটা ডক্টর রিনা আক্তারকে আমি বলবো লিখে অপশন 5টা বানাই দিয়ে আমাকে ইনবক্স করতে। নেক্সট পরীক্ষায় এই প্রশ্নটা থাকবে, একটা প্রশ্ন কিন্তু আউট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে হচ্ছে গিয়ে আমরা পড়লাম। তাহলে দেখেন এরপরের পেজে যাই। এরপরের পেজে হচ্ছে আসি আচ্ছা, এন্ডোথেলিন আরেকটা জিনিস। এন্ডোথেলিন হচ্ছে কি করে? এন্ডোথেলিন এন্ডোথেলিয়াম থেকে আসে, তাই তো? এন্ডোথেলিন হচ্ছে ওর কাজ হচ্ছে কি, মায়োমেট্রাল স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করে, স্পেশালি জাংশনাল জোনকে হচ্ছে খুবই কন্ট্রাকশন করে। ঠিক আছে, আচ্ছা, তো যখন কন্ট্রাকশন করে তখন কি হবে? ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে ওখানে লোকাল ইস্কেমিয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। যাদের ডিসমেনোরিয়া থাকে তাদের ক্ষেত্রে আমরা প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর অনেক বেশি পাই, ওরা হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর। তাহলে দেখেন অনেক কিছু পড়লাম, এখন একটু সহজে হচ্ছে পড়ার জন্য কি করতে পারি, পরীক্ষার আগে এত বিস্তারিত আপনি তো পড়তে পারবেন না, এখন পড়ে রাখবেন, বুঝে রাখবেন একবারই, এরপরে আপনাকে সহজে সিস্টেমে চলে যেতে হবে। দেখেন এখানে একটা ফ্লো চার্ট আছে। প্রোজেস্টেরন, কিভাবে প্রোজেস্টেরন আসে এটা আমি আপনাকে মুখে এক্সপ্লেন করে দিয়েছি, এটা আপনি একবার শুনলে ভুলবেন না, তাই না? আচ্ছা, প্রোজেস্টেরনের প্রভাবে প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আসে, কিভাবে আসে আমি আপনাকে বলে দিয়েছি, তাই না? সিক্রেটরি এন্ডোমেট্রিয়াম থেকে আসে। আচ্ছা, প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আসে, ও তারপরে গিয়ে ব্যথা বাড়ায়, তাই তো? কি করে? সে হচ্ছে ইউট্রাসকে অনেক কন্ট্রাক্ট করে, ভেসো কনস্ট্রিকশন করলে কি হয়, ব্লাড ফ্লো কমে যায়, তাতে মায়োমেট্রাল অ্যানজাইনা হয়ে পেইন হয়। আবার হচ্ছে আরও কিছু ফ্যাক্টর, এন্ডোথেলিন, লিউকোট্রাইন্স, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, তার সঙ্গে আপনারা ভেসোপ্রেসিনটাও লিখে রাখেন। এরা হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর সবাই, এরা তাহলে মায়োমেট্রিয়াল কন্ট্রাকশনকেও বাড়ায়, আলটিমেটলি জাংশনাল জোনকে হচ্ছে ভেজাল করে ডিসরিথমিয়া হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যারা যারা ভেসো কনস্ট্রিক্টর এরা সবাই একে অপরের বন্ধু, এরা যখন আসে এরা আবার সাইমালটেনিয়াসলি প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফাকেও বাড়ায়, অর্থাৎ একা একা শয়তানি করবে না, সবাইকে নিয়ে শয়তানি করবে, এরকম। ঠিক আছে, তাহলে এইটুক জায়গা থেকে আপনি পড়াটা পরীক্ষার আগে এক নজর দেখে রিভাইজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা
আল্লাহর রহমতে পড়ে ফেললাম। তাহলে দেখেন কত সুন্দর করে আমরা পড়লাম। এই যে এত কিছু পড়লাম, কিভাবে ডিসমেনোরিয়া হয়, এত মেকানিজম, এটা পেপার 2 পেপার 3 দুই জায়গায় আসতে পারে। জাংশনাল জোন বিষয়ক কথাবার্তা পেপার 1-এ আসতে পারে। তাহলে বুঝতে পারতেছেন পরীক্ষা কেন হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে আপনাকে সাইমালটেনিয়াসলি পড়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আসেন পেশেন্ট প্রোফাইল। এখন সহজ পড়া। তাহলে আমরা ধরে নেই আমাদের নুসরাত জাহান আপু। নুসরাত জাহান আপু হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে আসলো। তাহলে আপু কেমন হবে? আপু হবে একজন কচি কচকচি আপু, ঠিক আছে? আপেলের মতো আপুর বডি, খুবই কিউট সুইট স্ট্রবেরি, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে অ্যাডোলেসেন্স বয়সে হবে। মাসিক হওয়ার 2 বছরের মধ্যেই সাধারণত এটা শুরু হয়ে যায়, ঠিক আছে? এমন হয় না যে প্রথম দিকে পেইন ফ্রি ছিল, পরে হঠাৎ করে পেইনফুল হয়েছে, এরকম হয় না। হিস্ট্রি নিলে আপনি দেখবেন তার ফ্যামিলি হিস্ট্রি আছে। কিরকম? আপনি দেখবেন তার হচ্ছে মা, বোন, খালা, তাদেরও এরকম ব্যথা হতো, ঠিক আছে? আপনি হচ্ছে দেখবেন যে আমাদের এই আপু বড় লোকের বেটি লো, ঠিক আছে? অ্যাফ্লুয়েন্ট সোসাইটি থেকে আসছে, ওকে? পেন্সিল হিল পরে ঠকর ঠকর করে নড়াচড়া করে, এরকমও হতে পারে। অথবা খুবই লক্ষ্মী একটা বড় লোকের বেটি, সে তুলু তুলু করে বড় হয়, এরকমও হতে পারে। অর্থাৎ অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে একটু আমরা বেশি পাই, ঠিক আছে? কোনো হচ্ছে প্যাথোলজি আমরা খুঁজে পাই না, কোনো প্যাথোলজি পাই না, এবং হচ্ছে বেশিরভাগই হয় ওভুলেটরি সাইকেলে, তাই না? তাহলে আপুর মেনস্ট্রুয়াল সাইকেল আমি রেগুলার পাবো। এবং যদি জিজ্ঞেস করেন মাসিকের কখন ব্যথা হয়, মাসিক ধরেন আজকে সকালে শুরু হলো, সাথে সাথেই শুরু হবে, অথবা মাসিক সকালে শুরু হলো, তার আগের রাত থেকে তার ব্যথা শুরু হবে। অর্থাৎ মাসিক শুরুতেই হবে অথবা একটু আগে থেকে হবে। এই হচ্ছে আমার প্রাইমারি ডিসমেনোরিয়ার পেশেন্টের প্রোফাইল, ঠিক আছে? তো ক্লিনিক্যাল ফিচারে তাহলে সে কি বলবে? মাসিকে ব্যথা হয়। ব্যথা কখন শুরু হয়? মাসিক শুরুর সাথে সাথে কিংবা মাসিক শুরুর কয়েক ঘন্টা আগে থেকে, ঠিক আছে? এবং হচ্ছে ব্যথাটা কতক্ষণ থাকে? ব্যথাটা হচ্ছে যখন হয় একদম পাগলের মতো হয়, অনেক বেশি থাকে, এবং সাধারণত 24 আওয়ার্স পরে ব্যথাটা কমে যায়, অথবা খুব বেশি হলে 48 আওয়ার্স। একটা শব্দ আপনাদেরকে শিখাই, সেলডম। সেলডম মানে হার্ডলি। সেলডম আর হার্ডলি একই কথা, অর্থাৎ খুব বেশি হলে, মানে এর চেয়ে বেশি আসলে ছড়ায় না, ঠিক আছে? একটু হেল্প প্লিজ। হ্যালো, পড়ছে? আচ্ছা, দাঁড়াও, ক্লাস নিয়ে শেষ করি, তারপর জানাইতেছি। হুম, বেশিক্ষণ লাগবে না। হুম হুম, আচ্ছা, সবাই রাহিত উঠে গেছে। ওকে, তো সেলডম আর হার্ডলি মানে একই কথা, ঠিক আছে? তাহলে 24 আওয়ার্সই সাধারণত থাকে, 48 ঘন্টার বেশি সাধারণত একদমই থাকে না, ঠিক আছে? পেইনটা কেমন হয়? স্পাজমোডিক পেইন হয়, তাই না? এবং হচ্ছে পেইনটা হচ্ছে দেখা যায় কোনো রেডিয়েশন হয় কিনা। ব্যথা হয় সাধারণত লোয়ার অ্যাবডোমেনে। কেন? কারণ ইউট্রাস লোয়ার অ্যাবডোমেনে থাকে, তাই না? লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হয়, ব্যথাটা হচ্ছে পিছন দিকে যায় এবং হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ের দিকে যায়, ঠিক আছে? থাইয়ের হচ্ছে রানের ভিতরের দিকে যায়, এবং ব্যথার সাথে সিস্টেমিক ডিসকমফোর্ট থাকে, মানে নশিয়া, ভমিটিং, তারপরে খুব লুজ মোশন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, অনেক সময় ভেসোমোটর চেঞ্জও হয়। দেখা যায় কি ঠাস ঠাস করে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকমও কিন্তু হতে পারে, সিনকোপাল অ্যাটাক হতে পারে। এই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে? স্কুলে দেখবেন এই ধরনের, আপনাদের মনে করে দেখেন স্কুল কলেজে এমন কোনো আপনাদের বন্ধু বান্ধব কিন্তু ছিল, বা আপনারাও হয়তো কেউ কেউ এরকম ছিলেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার হিস্ট্রি শুনে ক্লিনিক্যাল ফিচার থেকে আমি ডায়াগনোসিস করতে পারি, বা স্টিল হচ্ছে আমি তো ইনভেস্টিগেশন করব, তাই না? আলট্রাসোনোগ্রাম করব, আলট্রাসোনোগ্রামে আমি কোনো সমস্যা খুঁজে পাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন ট্রিটমেন্ট। পার্ট 1-এর জন্য আপনাদের ট্রিটমেন্ট খুবই কম লাগবে, অত বিস্তারিত দরকার নাই। যখন মিড টার্ম পরীক্ষা আবার দিতে যাবেন সামনে, তখন হচ্ছে আপনাদের ট্রিটমেন্ট লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এখন থেকে একটা প্ল্যান করেছি, এখনই বলবো না, যাই হোক, মানে আপনাদেরকে বলে লাভ নাই, বাট একটা জিনিসই বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাদের কাছে পার্ট 1 পড়বেন, পরবর্তীতে এই পড়াটাকেই ঝালাই করে আরেকটু বেশি পড়ে মিড টার্ম পরীক্ষা দিতে পারবেন। সো এই মিড টার্ম পরীক্ষা দেওয়ার জন্য এই পড়ার সাথে কম্বাইন করে আরেকটু কিভাবে পড়লে ভালো হয়, সেইভাবে আমি কিন্তু ব্যাচ করব। অর্থাৎ যারা আমাদের কাছে টুইঙ্কেলে বা আগে রিভারিতে বা এরকম আমাদের ব্যাচে পার্ট 1-এর জন্য পড়েছেন, তাদের জন্য মিড টার্মের প্রিপারেশন নেওয়া খুবই সহজ হবে, এবং সেটাকে আরও সহজ করে দেওয়ার জন্য হচ্ছে কি আমাদের ব্যাচ আসবে সামনে। আচ্ছা, যাই হোক, সো গেল। এখন হচ্ছে আসি
তাহলে ট্রিটমেন্ট কিভাবে করব? আচ্ছা, ট্রিটমেন্টের জন্য যেটা আপনাকে করতে হবে, জেনারেল হেলথ ইমপ্রুভ করব আমরা, ঠিক আছে? এটা সবারই তো আমরা করি, শুকনো থাকলে খাওয়া দাওয়া করে একটু বাড়াইতে বলবো, এই তো, তাই তো? এবং হচ্ছে তাকে সাইকোলজিক্যালি কাউন্সেলিং করতে হবে, অর্থাৎ সাইকোথেরাপি দিতে হবে। এটা নর্মাল, এটা নিয়ে ভয়ের কিছু নাই, ঠিক আছে? এবং অনেকে বলে না যে পিরিয়ড হলে বিছানায় শুয়ে থাকবো, নড়াচড়া করবো না, এই কাজটা করা যাবে না। ইউজুয়াল যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ তার হচ্ছে নাচ গান করা, খেলাধুলা করা, এগুলো সব কিছু সে কন্টিনিউ করবে। সাধারণত হাগু জমায় রাখলে ব্যথা বেশি হয়, তাহলে বাওয়েলটা হচ্ছে ক্লিয়ার লাগবে, মানে হাগুটা রেগুলার করে রাখবে। ব্যথা হলে ব্যথা সহ্য করে না থেকে ওষুধ খেয়ে ফেলবে, ঠিক আছে? কি ওষুধ খাবে? পেন কিলার খাবে। আমরা কি পেন কিলার দিব? সিম্পল পেন কিলার দিব বা অ্যান্টি স্পাজমোটিক দিব, ঠিক আছে? কি বলে, অ্যানালজেসিক বা হচ্ছে অ্যান্টি স্পাজমোটিক। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু প্যাথেডিন, মরফিন এগুলা দিবেন না, বিকজ এরা হচ্ছে কি, কিন্তু আমরা এদিকে রিক্রিয়েশনাল অ্যানালজেসিকও বলি, অর্থাৎ এগুলা কিন্তু নেশাদ্রব্য হিসেবে ব্যবহার হয়। সো এগুলা কিন্তু আমরা দিব না, এই হালকা সিম্পল জিনিসপত্র দিব, ঠিক আছে? তাহলে আমাকে মেইনলি হচ্ছে সাইকোথেরাপিটাই বেশি ইম্পর্টেন্ট। ওয়েট বেশি থাকলে ওয়েটটা কমাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে যদি আপনি এগুলাতে কাজ না হয়, আপনি ড্রাগস দিবেন। কি ড্রাগস দিবেন? জাস্ট নামটা জানলে আপনার জন্য এনাফ। সেটা কি? প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর আর আছে হচ্ছে ওসিপি। এই দুইটা হচ্ছে আমার ড্রাগ অফ চয়েস, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন দুইটার মধ্যে আপনি কখন কাকে কোনটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস, একটু অল্প কয়েকটা কথা মনে রাখবো। যদি হচ্ছে আপনাকে এমন সিনারিও দেয়, ম্যারিড এবং হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, তার ক্ষেত্রে ওসিপি বেটার। কেন? তাহলে একসাথে সে কন্ট্রাসেপটিভ কাজটাও হয়ে যাবে, আর ওদের জন্য এটা হচ্ছে বেটার, ঠিক আছে? এরকম। আচ্ছা, এখন হচ্ছে আসেন এই ড্রাগগুলো নিয়ে একটু পড়বো। প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটিস ইনহিবিটর, ও কি করে? নামেই বোঝা যাচ্ছে, সে প্রস্টাগ্ল্যান্ডিনকে সিনথেসিস করা থেকে কমায়। আমরা পড়লাম না, প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফাটাই ভ্যাজাইল্লা সবচেয়ে বেশি কন্ট্রাকশন করে, ব্যথা করে। সো ওর সিক্রেশন কমাই দিলে ব্যথাও কমে যাবে, এটাই হচ্ছে কাজ করে। তো কিভাবে কাজ করে? প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের জন্য একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইম আছে, যেটাকে আমরা বলি কক্স, সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা অনেক পড়বেন, ফার্মাতে, ফিজিওতে বারে বারে আসবে, এগুলো খুব পরীক্ষায় আসে, এখানেও কিন্তু পড়া হয়ে যাচ্ছে। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, ও যেটা করে, এই ড্রাগটা এই সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করবে। তাহলে যেটা হবে, আলটিমেটলি প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন কমে যাবে। সো এইভাবে ব্যথাটা কমে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো ব্যাপার। তাহলে আপনি যখন ব্যথা হয়, আপনি জানেন মাসিক শুরু হওয়ার 2-3 দিন আগে থেকেই আপনি খাওয়া শুরু করে দিবেন, তারপর দেখবেন ব্যথা আপনি সহ্য করে সুন্দরভাবে থাকবেন, ঠিক আছে? এই তো এখন হচ্ছে আসেন, এই ড্রাগগুলা কারা, ওরা কারা, নাম কি ওদের? ওদের নাম হচ্ছে গিয়ে সিম্পল যে এনএসআইডি গুলা থাকে না, ওরা সবাই কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, ঠিক আছে? এখন একটা জিনিস মনে রাখবো, এনএসআইডি যারা, কক্স কিন্তু 2 রকম হয়, একটা হচ্ছে কক্সিস বাজার 1, একটা হচ্ছে কক্সিস বাজার 2, ঠিক আছে? কক্সিস বাজার গেলে আপনার ব্যথা কমে আসবে, এভাবে মনে রাখতে পারেন, কক্সিস বাজার 1, কক্সিস বাজার 2, ঠিক আছে? আচ্ছা, আমাদের জন্য কোনটা বেশি দরকার? ঠিক আছে, আমাদের জন্য হচ্ছে গিয়ে কক্সিস বাজার 2টা বেশি ভালো, বিকজ এটা হচ্ছে সিলেক্টিভলি হচ্ছে ব্লক করবে, ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র প্রস্টাগ্ল্যান্ডিন F2 আলফাকেই তো আমি ব্লক করতে চাই, ওকে হচ্ছে মেইনলি ব্লক করবে এবং সাইড এফেক্ট হচ্ছে কম। তাহলে 1-2 এর মধ্যে সিঙ্গেল বেস্টে আমি 2 দাগ দিব, ঠিক আছে? আচ্ছা, গেল এনএসএআইডি। এখন হচ্ছে আসেন, তাহলে আমরা এনএসআইডি জানলাম, তবে এনএসআইডির কিছু, এখন দেখেন এনএসআইডি সবার জন্য ইম্পর্টেন্ট, তাহলে রিলেট করে এনএসআইডি বেশি খেলে কি হবে? সাইড এফেক্টস হবে। সাইড এফেক্টসে কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসারেশন হতে পারে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে বেশি বেশি খেলে কিডনি ইনজুরি হতে পারে। এভাবে গ্রস কয়েকটা কথা মনে রাখলেই হয়, তাই না? ফার্মা পড়ার সময় এগুলো আপনাদের হবে। আপনাদেরকে আমি বরং বলবো এনএসআইডি সম্পর্কে এক্ষুনি পড়ে ফেলবেন, ঠিক আছে? আমি একজনকে একটা কাজ দিতে চাই, আইরিন দোলা অথবা জাবিন সুলতান আপু, বা দুজনকে দিলাম, আইরিন দোলা, জাবিন সুলতান আপু। আপনারা যেটা করবেন, এনএসএআইডির হচ্ছে কয়েকটা জিনিস আমাদের পরীক্ষায় লাগে, আপনারা আগে পরীক্ষা দিয়েছেন, আইরিন দোলা অবশ্য দেয়নি, কিন্তু আপনারা জানেন কি কি লাগে। মেকানিজম অফ অ্যাকশন লাগবে, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিকেশন লাগবে, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড এফেক্ট, এভাবেই তো পড়ি। এই জিনিসগুলো এনএসআইডি সম্পর্কে লিখে গ্রুপে পোস্ট করবেন, আমাকে দিবেন, আমি আগে চেক করব, তারপরে হচ্ছে গিয়ে তাহলে একসাথে আপনার এটা পড়া হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো গেল। সো এনএসআইডি দিলে কিছু অসুবিধাও কিন্তু থাকে, সেগুলো মাথায় রেখে দিতে হবে। একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি সাইড কন্ট্রা ইন্ডিকেশন মনে রাখবেন, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে আপনি কিন্তু এনএসআইডি দেওয়ার ক্ষেত্রে সাবধান, ঠিক আছে? আচ্ছা, গেল। ওকে, তাহলে পিএসআই আর ওসিপির মধ্যে ওসিপি কখন সুইটেবল? ওসিপি হচ্ছে যে বললাম মাসিক, যার হচ্ছে ম্যারিড, কন্ট্রাসেপশন পারপাসও সার্ভ করবে, তার ক্ষেত্রে কিন্তু ওসিপিটা ভালো, ঠিক আছে? আচ্ছা,
এখন যদি আপনাকে কোনো সিনারিও দেয় যে ব্যথা আছে তার সঙ্গে খুব বেশি ব্লিডিংও অনেক বেশি, তার ক্ষেত্রে ওসিপি কিন্তু ভালো। কেন? ওসিপি দিলে ব্লিডিংটা একটু কন্ট্রোলে চলে আসবে, অর্থাৎ হেভি পিরিয়ড হলে ওসিপি, ঠিক আছে। আর যদি আপনার এটা দেওয়ার পর কাজ করে নাই তখন গিয়ে ওসিপি, ঠিক আছে। আচ্ছা গেল। এখন হচ্ছে ওসিপি মানে কি? ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কি থাকে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে। এছাড়া যদি হচ্ছে যে আপনি মনে করেন যে এটা খেলে কিন্তু কন্ট্রাসেপটিভ পারপাস হবে, আপনি বাচ্চাও চান, ঠিক আছে, বাচ্চা চান, কিন্তু আপনি তাহলে কি আপনি ওসিপি দিবেন? ওসিপি দিবেন না। তখন আপনি কোন হরমোন দিতে পারেন? তখন আপনি শুধু প্রজেস্টেরন দিবেন। প্রজেস্টেরন হিসেবে কোনটা আমরা দেই? আমরা ডাইড্রোজেস্টেরন দেই। অনেক প্রজেস্টেরন আছে, তার মধ্যে এই ক্ষেত্রে ডাইড্রোজেস্টেরন সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, যদি হচ্ছে গিয়ে আপনি দেখেন যে তার কন্ট্রাসেপশন খুব ভালোভাবেই দরকার, কিন্তু ইস্ট্রোজেন সে ইউজ করতে পারবে না, ঠিক আছে। ওসিপিতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, তো কন্ট্রাসেপটিভ পারপাসে হেল্প হয়। ইস্ট্রোজেনের কিন্তু অনেক কন্ট্রাইন্ডিকেশন আছে। মনে করেন কোনো মহিলা তার হচ্ছে লিভার ডিজিজ আছে, কোনো মহিলা তার ব্রেস্ট ক্যান্সার আছে, ঠিক আছে, কোনো মহিলা তার এরকম ইস্ট্রোজেনের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে, কিন্তু তখন কি আপনি কন্ট্রাসেপটিভ হিসেবে ওকে দিতে পারবেন? পারবেন না। তখন আপনি কি করবেন? কন্ট্রাসেপশনও লাগবে, ইস্ট্রোজেনের কন্ট্রাইন্ডিকেশনও আছে, আবার বেদনাও আছে, তখন হচ্ছে আপনি দিবেন লিভোনর্জেস্ট্রেল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, যেটার আরেকটা নাম হচ্ছে মিরেনা, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। যখন আপনি এইসব ড্রাগ দেওয়ার পরও কোনো কাজ হলো না, আপনি দিলেন কতদিন দিবেন? মিনিমাম 3 থেকে 6 মাস দেওয়ার পরও কোনো কাজ নেই, কাজে লাগে নাই, তখন গিয়ে আপনি ফেল হয়ে গেলে দেন আপনি ল্যাপারোস্কোপি করবেন, দেখার জন্য যে আসলে কি ভিতরে কোনো অ্যাডিশন ম্যাডিশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা, যেটা আলট্রাসোনোগ্রামে আসতেছে না, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আসেন, কোনো অপারেশন কি করা যায়? প্রাইমারি ডিসমেনোরিয়াতে করা যায়। সেটা কি? বেদনা হচ্ছে যদি নার্ভের জন্য হয়, আপনি টেন্স করবেন, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, ঠিক আছে। নার্ভকে হচ্ছে আপনি ইলেকট্রিসিটি দিয়ে ভয় দেখাবেন, তাহলে সে নার্ভ আর দুষ্টামি করবে না, ঠিক আছে। এরপরে ল্যাপারোস্কোপি করতে পারেন। ল্যাপারোস্কোপি করে লুনা করা যায়, আমাদের লুনা আপু আছে তাই না, লুনা জিন্নাত আপু, লুনা করা যায়। লুনা হচ্ছে ল্যাপারোস্কোপিক ইউট্রাইন নার্ভ অ্যাবলাশন, অর্থাৎ ইউট্রাইন নার্ভকে আপনি আগুনে পুড়াই দিলেন, ঠিক আছে, তাহলে আর ব্যথা হবে না। আরেকটা করা যায় ল্যাপারোস্কোপিক প্রি স্যাক্রাল নিউরেক্টমি, ঠিক আছে, এলপিএসএন। এটা কি? প্রি স্যাক্রাল, স্যাক্রাল যে প্লেক্সাস আছে না, যেটা দিয়ে হচ্ছে সেন্সরি পাথওয়ে আসে আমাদের থোরাসিক 11 থেকে থোরাসিক 12, হ্যাঁ, এই সেন্সরি পাথওয়ে দিয়ে হচ্ছে আমার ইউটেরাসের পেইন আসে, এটাকে আপনি কাইটা ফালাই দিলেন, তাহলে হচ্ছে আর ব্যথা আসতে পারবে না, ঠিক আছে। আচ্ছা তবে খেয়াল রাখবেন, আমাদের অ্যাডনেক্সা, ওভারি, ফেলোপিয়ান টিউব কিন্তু থোরাসিক 9, থোরাসিক 10, তাহলে আপনি প্রি স্যাক্রাল নিউরেক্টমি করলে, এভাবে করলে ইউটেরাসের ঝামেলা মিটবে, কিন্তু পেইন যদি অ্যাডনেক্সাল অরিজিন হয়, ওভারিয়ান, তাহলে কিন্তু ব্যথা কমবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখেন, আপনি পার্ট 1-এর পেপার 1-এর পড়া পড়ে ফেললেন, অ্যানাটমি, রুট ভ্যালু, ইউটেরাস সেন্সরি নার্ভ সাপ্লাই কোনটা কাটলে যাবে, ঠিক আছে, প্রিস্যাক্রাল নিউরেক্টমিতে কোনটা কাটলে যাবে, অ্যাডনেক্সাল পেইন হচ্ছে কোন দিয়ে সেন্সরি ডার্মাটম কোনটা হচ্ছে আসে, দেখেন এগুলো আপনি পেপার 1-এর অ্যানাটমির সাথে পড়ে ফেললেন, ঠিক আছে। আরেকটা করা যায়, সার্ভিক্সটাকে আপনি জোর করে ডাইলেট করে দিলেন, ঠিক আছে, তাহলে কি হবে? নার্ভ এন্ডিং ড্যামেজ হয়ে যাবে, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং আমরা একটু আগে পড়লাম, তাতে ভালো হয়ে যাবে। এটা আমরা করি না, ঠিক আছে। তাহলে প্রাইমারি অ্যামেনোরিয়া আমরা পড়লাম সুন্দর করে। এখন দেখেন সুন্দর ড্রাগের নাম দেয়া আছে, নন হারমোনাল, যেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেরেজ ইনহিবিটর, তার মধ্যে হচ্ছে আছে নন হারমোনাল, মানে এখানে পাশে আপনারা পিএসআই লিখে রাখতে পারেন। তারা কারা? মেফেনামিক অ্যাসিড, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন আর কক্স 2। কক্স 1, 2 দুইটাই দেওয়া যায়, কক্স 2 আমরা বেশি দিই তাই না, সেলেকক্সিব। হরমোনে ওসিপি, ওরাল প্রোজেস্টেরন, ডাইড্রোজেস্টেরন, লিভোনর্জেস্ট্রেল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, আর সার্জারিতে এইটা। তাহলে পরীক্ষার আগের রাতে আপনি এটা চোখ বুলাবেন, তাহলেই হয়ে যাবে, আর বাকি পরে আপনি এখন পড়ে রাখছেন, ওখান থেকে আপনার ইনশাল্লাহ পরীক্ষার হলে মনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়া শেষ হলো, ঠিক আছে। এখানে হচ্ছে ফ্লো চার্ট দেওয়া আছে, আমি কেন এত বিস্তারিত বললাম, যেন ক্লিনিক্যাল প্র্যাকটিসও আপনার কাজে লাগে, যেটা আমি বললাম এই পড়া দিয়ে আপনি এফসিপিএস পার্ট 2 পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি এভাবেই আপনাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, ভবিষ্যতে আপনারা আমাকে হয়তো মনে রাখবেন না, পার্ট 1 শেষ করে গিয়ে আপনারা অন্যান্য নামি দামি স্বনামধন্য কোচিং সেন্টারে গিয়ে ক্লিনিক্যাল ক্লাসের জন্য ভর্তি হবেন, পার্ট 2-র জন্য, মিড টার্মের জন্য ভর্তি হবেন, কিন্তু আলটিমেটলি এই পড়াগুলোই আপনার কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানান, ক্লিয়ার হলে আমি তবে সেকেন্ডারি ডিসমেনোরিয়া শুরু করব।
আচ্ছা আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো পরে দিব। হ্যাঁ রাহিক উঠে গেছে তো ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করা আমার জন্য জরুরি। আচ্ছা এখন হচ্ছে আসেন সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি পড়া শেষ, এখন সেকেন্ডারি পড়তে কোনো কষ্ট হবে না, আমরা মিলাই পড়বো। প্রাইমারিতে কোনো আইডেন্টিফাইবল পেলভিক প্যাথোলজি ছিল না, সেকেন্ডারিতে পেলভিক প্যাথোলজি থাকবে, ঠিক আছে। প্রাইমারি ছিল অ্যাডোলেসেন্সদের, সেকেন্ডারি হবে হচ্ছে বুড়ি মহিলাদের, এল্ডারলি প্যারাস মহিলাদের, ঠিক আছে। প্রাইমারি ছিল ওভুলেশনের সাথে রিলেটেড, সেকেন্ডারিটা হচ্ছে ওভুলেশনের সাথে রিলেটেড না, ঠিক আছে, নট রিলেটেড, ওকে, নো রিলেশন, মেইনলি অ্যানোভুলেটরিতেই হচ্ছে সেকেন্ডারি হতে পারে, ঠিক আছে। এটা মাসিক শুরু হওয়ার আগে থেকে হয়, আর এইটা হচ্ছে মাসিক শুরু হওয়ার আগেই হবে কিন্তু অনেক আগে থেকে, 7 থেকে 10 দিন আগে, আর এটা হচ্ছে ফিউ আওয়ার্স আগে থেকে, তাই না? আচ্ছা, এবং হচ্ছে এখানে নশিয়া, ভমিটিং এইসব ব্লাবলা হয়েছিল না, সিস্টেমিক ডিসকমফোর্ট, এখানে নো সিস্টেমিক ডিসকমফোর্ট, ঠিক আছে। এখানে হচ্ছে শুধু মাসিক শুরু হওয়ার আগ দিয়ে ব্যথা হবে, 24 ঘন্টা থাকবে, খুব বেশি হলে 48 ঘন্টা, বাকি সময় সে খুশি খুশি কাটাবে। এইখানে হচ্ছে আজীবন সে ব্যথা নিয়েই কাটাবে, মাসিকের সময় একদম অসহ্য তীব্র ব্যথা, অন্য সময়ও হালকা হালকা ব্যথা, ঠিক আছে। আচ্ছা এখন যে বললাম প্যাথোলজি পাও, তাই না? এই প্যাথোলজি কারা? প্যাথোলজি হচ্ছে গিয়ে কমন যে প্যাথোলজিগুলা গাইনিতে আমরা যা যা পড়ি আপনারা নিজেরাই পারবেন, এন্ডোমেট্রিওসিস ব্যথা হয়, তাই না? অ্যাডেনোমায়োসিস, তারপরে হচ্ছে মনে করেন ইউট্রাইন ফাইব্রয়েড, দেখেন এই যে চারটা, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, ইউট্রাইন ফাইব্রয়েড, সহজগুলো আগে বলতেছে, এন্ডোমেট্রিয়াল পলিপ, ঠিক আছে। তারপর পেলভিক ইনফেকশন, কোনো মুলারিয়ান অ্যানোমালিজের কারণে অবস্ট্রাকশন, সেটা হতে পারে সেপ্টেড ইউটেরাস, ঠিক আছে। তারপর আইইউসিডি, কপারটি পড়ে আছে ভিতরে, ইউটেরাস বিরক্ত হচ্ছে, সার্ভাইকাল স্টেনোসিস, পেলভিক কনজেশন, ওকে। এই যে এগুলা হচ্ছে প্যাথোলজিগুলো, যে প্যাথোলজিতে হচ্ছে পেইন হয়। তাহলে ওর পেইনের কজ কি? প্রাইমারি পেইনের তো অনেক কজ পড়ছিলাম, তাই না? এখানে হচ্ছে যেহেতু এই প্রবলেমগুলো হচ্ছে এই প্যাথোলজির কারণে ব্যথা, অর্থাৎ যখন হচ্ছে এরকম একটা ইউটেরাসে ভেজাল থাকে, ইউটেরাস তো এমনিতেই হচ্ছে ব্যথায় মরে যাচ্ছে, মানে দুঃখ কষ্টে আছে, ইউটেরাসের ভিতরে আরো দুষ্টুদের চাপে চাপে সে হচ্ছে টেনশন ফিল করবে, টেনশনে, কনজেশনে, ভাস্কুলার ঝামেলা হবে, এইসব কারণে এই প্যাথোলজি, এই কারণে পেইনটা হয়, ঠিক আছে। পেশেন্ট প্রোফাইল আমরা পড়ে ফেলছি, এল্ডারলি প্যারাসে হয়, ঠিক আছে, 30 ইয়ার্সের দিকে হচ্ছে বেশি হয়। এখন এখানে আমরা কি পড়ছিলাম? এটা হচ্ছে বড় লোকের বেটিলো ছিল না, এইখানে এরকম কোনো বিষয় নাই, ঠিক আছে, নো রিলেশন, যে কোনো সোসাইটিতে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে ব্যথাটা কেমন ছিল? স্পাজমের ব্যথা ছিল না, এখানে ব্যথাটা হচ্ছে কনজেস্টিভ, সো এটাকে কনজেস্টিভ ডিসমেনোরিয়াও বলে। এখানে ব্যথাটা কেমন ছিল? লোয়ার অ্যাবডোমিনে, রেডিয়েশন ছিল ব্যাকে আর হচ্ছে থাইয়ের মিডিয়াল অ্যাসপেক্টে, আর এখানে ব্যথাটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার ব্যথাটা ইয়াতে হয়, নাম কি এটার, লোয়ার অ্যাবডোমেনে হয়, তার সাথে ব্যাকে হয়, পিছনে হয়, বাট নো রেডিয়েশন, থাইয়ের দিকে কোনো রেডিয়েশন যায় না, ঠিক আছে। আচ্ছা গেল, ওকে। সো মোটামুটি আমরা এগুলাই বলবো। আচ্ছা সিস্টেমিক ডিসকমফোর্ট থাকে না, বাট হচ্ছে খেয়াল করেন যদি তার হচ্ছে ফাইব্রয়েড টাইব্রয়েড এই হিসেবে ভিজিভিজি থাকে, তখন অনেক সময় ইউরিনারি সিমটম থাকতে পারে, কিরকম ডিসইউরিয়া, ডিসপ্যারোনিয়া, ঠিক আছে, বা হয়তো ইনফার্টিলিটির সাথে আছে ফাইব্রয়েডের জন্য, তারপরে হচ্ছে কি অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং আছে এন্ডোমেট্রিওসিসের জন্য, এরকম হচ্ছে এই ধরনের সিমটমগুলো থাকে। নশিয়া, ভমিটিং, অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের সিমটম কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়ার জিনিসপত্র পড়ে ফেললাম, ওকে। আচ্ছা তো এখন তাহলে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশনে আমি ইমেজিং টেকনিকগুলো করব, সেটা হচ্ছে টিভিএস করব, টিভিএস করতে পারি বা আলট্রাসোনোগ্রাম যেটাই বলেন, তারপরে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, ল্যাপারোস্কোপি, হিস্টেরোস্কোপি। এখন খেয়াল করেন কয়েকটা কথা। টিভিএস মানে কি? ভ্যাজিনা দিয়ে আলট্রাসাউন্ড করা, আপনি দেখতে পাবেন। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি মানে কি? ইউটেরাসটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি এরকম চিপকা হয়ে থাকে, যখন আপনি পানি ঢুকান সেটা হচ্ছে এরকম ফুলে যায়, অর্থাৎ ভিতরে দেখা যায়, স্যালাইন ঢুকায় আপনি দেখলেন, এটাই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। ল্যাপারোস্কোপি করে আপনি দেখতে পারেন এন্ডোমেট্রিওসিস আছে কিনা, পিআইডি অ্যাডিশন মেডিসিন আছে কিনা। আর হিস্টেরোস্কোপি মানে ভিতরে ক্যামেরা ঢুকায় আপনি দেখলেন, এটা হচ্ছে হিস্টেরোস্কোপি, ঠিক আছে। অপশন দেখলে কিন্তু পারবেন, ঠিক আছে। ট্রিটমেন্ট কি? যেই সমস্যা সেই সমস্যার ট্রিটমেন্ট, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া শেষ। এখন হচ্ছে আসেন ইউনিল্যাটারাল ডিসমেনোরিয়া, অর্থাৎ আপনার যে কোনো এক পাশে ব্যথা হয়। ডিসমেনোরিয়া তো দুই পাশে পুরোটা থাকবে, এখানে ব্যথাটা এক পাশে হয়। এখন খেয়াল করেন এক পাশে ব্যথা হওয়ার কি কি কারণ হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হতে পারে ওভারিয়ান ডিসমেনোরিয়া, তার মানে ওভারির কোনো সমস্যার কারণে ব্যথা হচ্ছে, যেই পাশের ওভারি সেই পাশের ওভারি, তাই না? সো ওভারিয়ান ডিসমেনোরিয়া।
আরেকটা হতে পারে বাইকর্নুয়েট ইউটেরাস। বাইকর্নুয়েটকে আমরা পড়েছিলাম না, এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে দুইটা কর্ণ থাকে। তো এখন মনে করেন এই কর্ণতে এই যেখানেও ব্লিডিং হচ্ছে, এখানেও ব্লিডিং হচ্ছে, এই কর্ণের সাথে কোনো কানেকশন নাই, এই ব্লাডটা বের হতে পারবে না, সো এখানে ভয়ঙ্কর ব্যথা হবে। এইভাবে বাইকর্নুয়েট ইউটেরাসের একটা কর্ণতে ব্লিডিং জমা হলে সেখানে ব্যথা হতে পারে, ঠিক আছে। তারপরে মনে করেন কারো পেলভিক এন্ডোমেট্রিওসিস আছে, যে এন্ডোমেট্রিওসিসগুলো এক পাশে বেশি, সো এখানে ব্যথা হচ্ছে, ঠিক আছে। আরেকটা হতে পারে আপনার এক পাশে হয়তো ইউটেরাসের এখানে একটা ফাইব্রয়েড আছে, এটার জন্য ব্যথা হচ্ছে, অথবা হয়তো আপনার কোলোনিক বা সিকাল স্পাজম, মানে হাগু করতেছেন সেই হাগুর ব্যথা, এটাও হচ্ছে আপনি ভুল করতে পারেন, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে রাইট ওভারিয়ান ভেইন সিনড্রোম, এটা হচ্ছে একটু পড়েন। রাইট ওভারিয়ান ভেইন সিনড্রোম যেটা, এটা আসলে কি? এটা হচ্ছে আমরা কি জানি, মানে এই বিষয়টা হচ্ছে রাইট সাইডের যে আমাদের ইউটেরাস কোন দিকে বাঁকা থাকে বলেন তো? রাইটে বাঁকা হয়ে থাকে, আর সার্ভিক্স হচ্ছে লেফটে বাঁকা হয়ে থাকে। যখন ইউটেরাস রাইটে বাঁকা হয়ে থাকে, ওভারি গুলাও হচ্ছে একটু ওদিকেই বাঁকা থাকে, ঠিক আছে। সো আমরা জানি একটাকে ক্রস করে ব্লা ব্লা অ্যানাটমিক্যাল অনেক বিষয় আছে, যেটা মনে রাখবেন এখানে যেটা হয়, রাইট সাইডের ইউরেটার যেটা, রাইট সাইডের ইউরেটারটা যখন আমাদের মেনস্ট্রুয়েশনের আগ দিয়ে সব ভেসেলগুলো একটু মুটো হয়ে যায়, তো রাইট সাইডের ইউরেটার এরকম ওভারিয়ান ভেসেল দিয়ে একটুখানি চাপা খায়, তো চাপা খেয়ে একটা আরেকটাকে ফুলায় ঢোল বানায় দেয়, তখন ইউরেটার চাপ খেয়ে একটা ইউরেটারিক পেইন হয়, এটাই হচ্ছে রাইট ওভারিয়ান ভেইন সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, এইটুকু জেনে রাখলেন, শেষ। এখন হচ্ছে আসেন এই ওভারিয়ান ডিসমেনোরিয়া কি, এইটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি রাইট ওভারিয়ান ভেইন সিনড্রোম, ঠিক আছে, একই কথা। ওভারিয়ান ডিসমেনোরিয়া, রাইট ওভারিয়ান ভেইন সিনড্রোম একই কথা, ঠিক আছে। তাহলে জিনিসটা কি, রাইট ওভারিয়ান ভেইন হচ্ছে রাইট সাইডের ইউরেটারকে হচ্ছে ক্রস করে, ঠিক আছে। সো প্রিমেনস্ট্রুয়ালি ওভারিয়ান ভেইনটা মোটা হয়ে যায়, মোটা হয়ে সে ইউরেটারকে পাছা দিয়ে ধাক্কা দেয়, তখন ইউরেটার হচ্ছে পাছার ধাক্কার চোটে হচ্ছে প্রেশার পেয়ে ওখানে হচ্ছে মনে করেন এরকম ইউরেটার রাইট ওভারিয়ান ভেইনের চাপে সে এরকম হয়ে গেল, এই জায়গায় হচ্ছে চাপ খাইলো, চাপের চোটে এখানে কি হবে, ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে। আচ্ছা, ব্লাড সাপ্লাই হ্যাম্পার হওয়ার চাইতে অত বেশি হ্যাম্পার হবে না, মেইন ইম্পর্টেন্স হচ্ছে এখানে হিসু জমা হবে, হিসু জমা হয়ে ওখানে ইনফেকশন হবে, সেই ইনফেকশন হয়ে কি হবে, ইনফেকশনটা ছড়ায় যাবে, এইভাবে ইনফেকশন থেকেই হচ্ছে ব্যথাটা হয়, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কজ। যদি আপনাকে কোনো সিনারিও দেয় আপনি এটা মাথায় রাখবেন, সিঙ্গেল বেস্টের জন্য সবার আগে ইউনিল্যাটারাল ডিসমেনোরিয়ার কজে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে শেষ হয়ে গেল। এখন হচ্ছে আসি মিটেলস-মার্স সিনড্রোম বা ওভুলেশন পেইন, ঠিক আছে। মিটেলস-মার্স সিনড্রোম বা ওভুলেশন পেইন, এটা একটা ইম্পর্টেন্ট পড়া, সেটা নামটা আপনাকে জানতে হবে যে মিটেলস-মার্স জিনিসটা কি, ওভুলেশন পেইন নামটা নিজের হাতে লিখে মুখস্থ করবেন স্পেলিং, ঠিক আছে। আচ্ছা, সবার কিন্তু হয় না, মনে করেন আপনার 28 ডে সাইকেল, 14তম দিনে ওভুলেশন হচ্ছে, ওভুলেশনের সময় আপনি যেই ওভারি থেকে ওভুলেশন, ওই পাশে ওভারি থেকে একটা পুটুস করে স্কার্ট ফর্ম করেই তো ওভারি থেকে বের হচ্ছে, এইটাই হচ্ছে ওভুলেশন পেইন, ঠিক আছে। তো ব্যথাটা কোথায় হয়, যেই পাশের ওভারি ওই পাশে, অর্থাৎ ওই পাশের ইলিয়াক ফোসাতে হবে কিংবা হাইপোগ্যাস্ট্রিয়ামে আপনি ব্যথাটা ফিল করবেন, ঠিক আছে। এবং সাথে যখন হচ্ছে আপনার ব্যথাটা হবে, ঠিক আছে, ব্যথাটা যখন হবে তখন খেয়াল করবেন যে আপনার যখন এরকম এক পাশে ব্যথা হয়, এই পাশে বা এই পাশে, আপনি ধরেন ডান পাশে ব্যথা হচ্ছে, আপনার মাথায় কি হবে, অ্যাপেন্ডিসাইটিস বুঝি, তাই না, এরকম মাথায় আসবে, অ্যাপেন্ডিসাইটিসের নশিয়া ভমিটিং থাকে, তাই না। এইখানে ওভুলেটরি পেইনে কোনো নশিয়া ভমিটিং থাকবে না, ঠিক আছে, একদমই থাকবে না, শুধু ব্যথা হবে। ব্যথাটা খুবই অল্প সময় থাকে, মাত্র 12 ঘন্টা, এরপরে কিন্তু সাবসাইড হয়ে যায়। অনেক সময় এই ব্যথার সাথে হালকা করে ভ্যাজিনাল ব্লিডিং হতে পারে, খুবই কম, অথবা হচ্ছে গিয়ে আপনার এক্সেসিভ, হ্যাঁ অনেক বেশি হচ্ছে মিউকয়েড ভ্যাজিনাল ডিসচার্জ আসতে পারে ওভুলেশনের টাইমে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিনারিওতে পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট এইটা, ঠিক আছে। এখন আসেন এই ব্যথা হওয়ার কারণ কি। আচ্ছা, খেয়াল করেন যখন হচ্ছে ওভারি থেকে ফলিকল ফুটে বের হচ্ছে, ফলিকলে একটা চাপ হয় না, ইনক্রিজ টেনশন, ঠিক আছে, রাপচার হওয়ার আগে পানি জমে ফুলে ঢোল হয়ে যাচ্ছে, এই ইনক্রিজ টেনশন, হ্যাঁ টেনশন বাড়ার কারণে এটা ব্যথা হতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন ফলিকলটা চুজ করে বের হয়, তাতে ফলিকুলার ফ্লুইড বের হয়, ফলিকুলার ফ্লুইডগুলো আপনার পেরিটোনিয়াম ক্যাভিটিতে পড়ে, তখন ক্যাভিটিতে পড়ে পেরিটোনিয়াম ইরিটেশন হয়, এই ইরিটেশনের কারণে ব্যথা হতে পারে। আর যখন হচ্ছে ওভুলেশন হয়ে এরকম পুটুস বের হয়, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ওকে ধরার জন্য এরকম করে দুলে নাচে, সো ও যে কন্ট্রাকশন হচ্ছে দুলতেছে, এই দুদিনের চোটেও ব্যথা হতে পারে। তাহলে কি কারণে ব্যথা হয় আমরা পড়লাম। ট্রিটমেন্ট কি, নো ট্রিটমেন্ট, কিচ্ছু দরকার নাই, ঠিক আছে। খুব বেশি ব্যথা হলে আপনি অ্যানালজেসিক একটা পেন কিলার হালকা পাতলা দিয়ে দিবেন, এর বেশি দরকার নাই। তবে যদি কারো অতিমাত্রায় ব্যথা হয়, ঢুঙ্গি কুতকুতি যেমন, তখন আপনি ওসিপি খাওয়াবেন, কম্বাইন্ড ওসিপি খাওয়ায় অ্যানোভুলেশন বানায় রাখবেন, ঠিক আছে, ওভুলেশন হতে দিবেন না, ঠিক আছে, তখন হচ্ছে তার ব্যথা হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ওকে। তাহলে আমরা পড়ে ফেললাম একটা ইম্পর্টেন্ট পড়া। এখন আরেকটা জিনিস পড়বো, পেলভিক
কনজেশন সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, এটা আপনাদের পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, অত ইম্পর্টেন্ট না। এটার আরেকটা নাম হচ্ছে আপনার টেইলর সিনড্রোম, ঠিক আছে, টেইলর সিনড্রোম। এটা অত দরকার নাই। যেটা মনে রাখবেন, মাসিকের আগে বা যে কোনো সময় আমাদের কিন্তু বডিতে অনেক সময় দেখা যায় ভেসেলগুলো অনেক মোটা মোটা হয়ে যায়, ভাস্কুলারিটি বেড়ে যায়। এটা যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। এই সমস্যাটা কেন হয় জানেন? এই সমস্যাটা মেইনলি হয় অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রবলেম, ঠিক আছে, ANS, অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রবলেমের জন্য ভেসেলগুলো গ্রসলি কনজেস্টেড হয়ে যায়, ঠিক আছে, ভ্যারিকোজ ভেইনের মতো হয়ে যায়। তখন হচ্ছে এই কারণে কনজেস্টিভ ডিসমেনোরিয়া হয়, ঠিক আছে, বা পেলভিক কনজেশন সিনড্রোমও হয় এটাকে বলে। তো অটোনমিক নার্ভাস সিস্টেমের সমস্যা যে, এই কথাটা মনে রাখেন, ঠিক আছে। তাহলে কি হয় তখন? ক্রনিক একটা পেলভিক পেইন হয়, খুবই ভারী ভারী লাগে, সারাক্ষণ মনে হয় পেটের নিচটা ভারী ভারী, সারাক্ষণ হচ্ছে পেটে প্রেশার লাগে, মনে হয় কিছু একটা বের হয়ে যাচ্ছে মাসিকের রাস্তা দিয়ে, এরকম একটা ফিল হয়, ঠিক আছে। আপনি কোনো আল্ট্রাসোনোগ্রাম বা যাই করেন কোথাও কোনো প্যাথোলজি পাবেন না, এরকম একটা সমস্যা। মনে করেন ক্রনিক পেলভিক পেইন, ভারী লাগতেছে, প্রেশার, আপনি প্রোলাপস দেখলেন, তাহলে বুঝবেন প্রোলাপসের জন্য প্রবলেম, ফাইব্রয়েড পাইলেন, অ্যাডেনোমায়োসিস পাইলেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি কিচ্ছু পাবেন না, কোনো কিচ্ছু হচ্ছে পাওয়া যায় না, ঠিক আছে, কোনো কিছুই হচ্ছে আপনার পাওয়া যায় না, ওকে, বিকজ সমস্যাটা তো পেলভিক মানে প্যাথোলজিক, সরি ভাস্কুলার প্রবলেম, নার্ভাস সিস্টেম আর ভাস্কুলার প্রবলেম, এই দুটো তো আর আল্ট্রাসোনোগ্রাম করে আসবে না, ঠিক আছে। এই তাহলে ডায়াগনোসিস কিভাবে করবেন? ডায়াগনোসিসের জন্য হচ্ছে আপনাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং আপনি আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন কিছুই নাই, এভাবে কিন্তু বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে টেন্ডারনেসটা সাধারণত কোথায় থাকে? মিডল অ্যান্ড, দেখেন একটা কথা লেখা আছে, যদি হচ্ছে আপনি সিম্ফাইসিস পিউবিস থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন বরাবর, ঠিক আছে, একটা লাইন টানেন, তখন হচ্ছে এটার মিডল আর ল্যাটারাল থার্ডের মধ্যে আপনি পাবেন। এটা তো দরকার নাই, আপনাকে বললাম পার্ট 1 এটা তো ইম্পর্টেন্ট কিন্তু না, তত কঠিন করে না বলি, ঠিক আছে। সো পেলভিক একটা নাম টেইলর সিনড্রোম, অটোনমিক নার্ভাস সিস্টেমের ঝামেলার জন্য হয় কি হয়? ভাস্কুলার কনজেশন হয়। এই তিনটা সিমটম নিয়ে ইউজুয়ালি প্রেজেন্ট করে। তো আল্ট্রাসোনোগ্রামে কিছুই পাবো না, তাহলে ধরাটা পড়বে কিভাবে? আমি কি কোনোভাবেই ধরতে পারবো না? অবশ্যই পারবো, আমাকে ভেসেল দেখতে হবে, সেই জন্য আমাকে করতে হবে পেলভিক ভেনোগ্রাফি, ঠিক আছে, পেলভিক ভেনোগ্রাফি। তা কি ধরনের আমি স্ক্যান করতে পারি? সাথে ডপলার স্ক্যান করতে পারি, ডপলার মানেই হচ্ছে ভেসেল, ঠিক আছে। তারপরে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে পারি, ঠিক আছে, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই অথবা এনজিওগ্রাফি, তাহলে এগুলোতে ভেসেল দেখা যায়, তাই এগুলোর মাধ্যমে ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তাহলে শেষ মোটামুটি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ক্লু মনে রাখবেন, যদি পরীক্ষায় কখনো চলেও আসে, পেশেন্ট কমপ্লেন করবে অনেকক্ষণ দাঁড়ায় কাজ করলে তার হচ্ছে পেটটা ভারী হয়ে যায়। যেমন অনেক দেখবেন, আমি একজন দেখছি এরকম একটা আপুর হচ্ছে লম্বা সময় 3-4 ঘন্টা ওটিতে দাঁড়ালে যেটা হয়তো আপুর খুবই পেটে ব্যথা হতো এবং হচ্ছে গিয়ে একটা বিশ্রী রকমের ডিসচার্জ আসতো, ঠিক আছে, শুধু দাঁড়ায় থাকলে জিনিসটা হতো। পরে কিন্তু আপুর ম্যাডাম ডায়াগনোসিস করছিলেন টেইলর সিনড্রোম, ঠিক আছে। ইউট্রাসটা সবসময় একটু মুটু মুটু হয়ে থাকে, বাল্কি এবং বগি লাগে, ঠিক আছে, কেমন যদি বুদবুদ এরকম টাইপের, হাগুর দলার মতো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, যদি আসে সেই ক্ষেত্রে আপনি দিবেন। এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, আবারও বললাম, ঠিক আছে। এবং এখানে কোনো চিকিৎসা আসলে কাজ হয় না, আলটিমেটলি হিস্টেক্টমি করা লাগে। আর ওষুধ দিতে হলে আপনি দিতে পারেন, মানে হরমোন দিতে পারেন, ঠিক আছে, অত দরকার নেই। যদি হচ্ছে একদমই মনে না থাকে এইটুক মনে রাখবেন, আর যাদের পড়তে ইচ্ছা করে একটুক পড়বেন, কিন্তু এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে অত ভর করে পড়ার কিছু নাই, ঠিক আছে, শেষ। এখন হচ্ছে আসেন PMS, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রি মেনস্ট্রুয়াল সিমটম, যেটা আরেকটা নামকে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল টেনশন, ঠিক আছে। এখানে কয়েকটা জিনিসের কথা মনে রাখবেন, এটা কিন্তু একটা সাইকোসোমাটিক এন্ডোক্রাইন ডিসঅর্ডার, ঠিক আছে, অর্থাৎ এখানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এখানে সাইকোসোমাটিক বলতেছি, নিউরোলজিক্যাল ব্যাপার আছে, এন্ডোক্রাইন ব্যাপার আছে, তিনটা জিনিস মিলে PMS, ঠিক আছে। এটা হচ্ছে মাসিক শুরুর আগে হয়, ঠিক আছে, আমাদের সবার এটা হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখানে বেশ কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর কিন্তু রিলেটেড, তারা কারা? অর্থাৎ কোন কোন হরমোন বা বায়োলজিক্যাল কী ফ্যাক্টর রিলেটেড? এখানে রিলেটেড হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কিছু নিউরো ট্রান্সমিটার, তার মধ্যে হচ্ছে আছে গাবা, সেরোটোনিন, ঠিক আছে, এবং রাস। এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা পড়া, কোন কোন হরমোন বা নিউরো ট্রান্সমিটার আর কোন কোন বায়োলজিক্যাল ফ্যাক্টর, খেয়াল করেন, যদি আপনাকে জিজ্ঞেস করে কোন কোন বায়োলজিক্যাল ফ্যাক্টর ইনভলভ, সবগুলো আসবে। কোন কোন হরমোন রিলেটেড, তাহলে এই দুইটা। কোন কোন নিউরো ট্রান্সমিটার, তাহলে কিন্তু এটা। প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, জানা প্রশ্ন ভুল করে আসলে চলবে না। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, নিউরো ট্রান্সমিটারের মধ্যে গাবা, সেরোটোনিন, রাস, এরা হচ্ছে মিলেমিশে PMS এর জন্য দায়ী, ঠিক আছে। আচ্ছা, PMS হচ্ছে কি, যেটা মনে রাখবো, মনে করেন আপনার মাসিক হবে মার্চ মাসের 12 তারিখে। এখন মনে করেন আপনি হচ্ছে এই মাসিক হওয়া অবস্থায় আছেন, ধরলাম আমাদের ডক্টর
সানজিদা সিদ্দিকা তমা আপুর হচ্ছে কালকে মাসিক হবে। আপু এখন ক্লাসে বসে বসে কি করতেছে জানেন, ভাবতে খুবই তার বিরক্ত লাগতেছে। ওফ, এই রাফা আপুর হ্যান্ড রাইটিং এত জঘন্য কিসের জন্য, কালো কলম কেন ব্যবহার করতেছে, লাল কালি ইউজ করলে কি হয়, টাকা পয়সা নাই নাকি, কিনে পাঠাই দিব নাকি, উফ কি বিরক্তিকর। আচ্ছা এরকম হচ্ছে খ্যাচর প্যাচর করতেছে অকারণেই। আচ্ছা ধরি সোনিয়া আক্তার আপুর মাসিকের ডেট হচ্ছে 15ই মার্চ। আপু ক্লাস করতেছে, তার হাজবেন্ড এসে বললো কি রে কি ক্লাস করো বউ, যাও এখান থেকে, লাথি মেরে সরাই দিল। ঠিক আছে গেল। আচ্ছা মনে করি আমাদের নূরজাহান হাই আপু, ঠিক আছে, নূরজাহান হাই আপু হচ্ছে বসে বসে টিভির দিকে তাকায় আছে, টিভিতে হচ্ছে খবর দেখতেছে। হঠাৎ করে মনে হলো এই খবরের মহিলাটা এটা কি ধরনের শাড়ি পরছে, এত বিশ্রী, রাগের চোটে টিভিটাই বন্ধ করে দিল। ঠিক আছে। আচ্ছা ধরি হচ্ছে আমাদের কাকে ধরবো খুঁজে পাচ্ছি না কেন কাউকে। ধরি আমাদের ফারহানা আক্তার দিনা আপু, ঠিক আছে, ফারহানা আক্তার দিনা আপু। ওকে, আপু হচ্ছে সুন্দরভাবে ঘরের বুয়া কাজ করতেছে, ঝাড়ু দিতেছে, মুছতেছে। আপুর মনে হচ্ছে কোনো মোছাই হচ্ছে না, কিছুই হচ্ছে না, খ্যাচ খ্যাচ করতেছে, বুয়া তারপর চাকরি ছেলে পাড়ায় চলে গেল। ঠিক আছে। ধরি হচ্ছে আমাদের জান্নাতুল ফেরদৌস আপু, ঠিক আছে। আচ্ছা আপু হচ্ছে বসে আছে, ঠিক আছে, হাজবেন্ড বাসায় ঢুকলো, হাজবেন্ড বাসায় ঢুকে নর্মালি প্রত্যেকদিন যেভাবে ঢুকে সেভাবেই ঢুকলো, নর্মালি যেভাবে শুয়ে মোবাইল টিপলো। আপু বললো তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমাকে কেউ ভালোবাসে না বলে কান্নাকাটি শুরু করলো। ঠিক আছে। আচ্ছা এরকম। সো বিষয়টা হলো এই যে ঘটনাগুলো ঘটে এগুলোর সাথে আমরা সবাই কিন্তু এক্সপেরিয়েন্স, তাই না? এইটাই হচ্ছে পিএমএস। তারপরে দেখবেন কানতে কানতে যেই মাসিক হয়ে গেছে, মাসিক হওয়ার সাথে সাথে আপনার সব কিছু আর আনন্দ লাগতেছে। জামাই যদি হচ্ছে গিয়ে জঙ্গল বঙ্গল হয়ে দাড়ি মোষ গজায় একদম ছ্যাতরা ব্যাতরা হয়ে একেবারে ভুড়ি বাইর করে নাভি বাইর করে লুঙ্গি পরে বসে থাকে, তাও আপনার মনে হচ্ছে এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। পারলে ঝাপায় হচ্ছে গিয়ে খুব আদর করে রান্না বান্না করে ঝাপায় টাপায় সব কিছু গুছায় টুছায় সব এত আপ্যায়ন করতে ইচ্ছা করতেছে। ঠিক আছে। অর্থাৎ যখন আপনার মাসিক হয়ে যাবে, আপনি ওভুলেটরি সাইকেলে আছেন, সামনে ওভুলেশনের টাইম চলে আসবে, তখন আপনার অল্পতেই হচ্ছে খুবই খুশি খুশি লাগবে এবং আপনাকে দেখতেও খুব সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে পিএমএস, সবাই আমরা জানি। তাহলে সাইকো নিউরো এন্ডোক্রাইন সব কিছু এখানে রিলেটেড। সো পিএমএস এর জন্য নট অনলি গাইনোকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টেরও হচ্ছে পিএমএস ডিল করতে হয়, এন্ডোক্রাইনোলজিস্টকেও পিএমএস কিন্তু ডিল করতে হয়। তাহলে ডিসঅর্ডারটা কিন্তু মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। ঠিক আছে। আচ্ছা কি কি হয় না হয় খেয়াল করেন, এই চার্টটা হচ্ছে একটু দেখে রাখবেন। পিএমএস কে কিন্তু পিএমডিডিও বলা হয়, প্রি মেনস্ট্রুয়াল ডিস্ট্রফিক ডিসঅর্ডার, পিএমডিডি। এটা হচ্ছে সাইকিয়াট্রিস্টটা হচ্ছে এই নামে উচ্চারণ করে, আমরা বলি পিএমএস, ওরা বলে পিএমডিডি। ঠিক আছে, একই জিনিস। ঠিক আছে। তাহলে কবে হয় খেয়াল করবেন, যদি হচ্ছে আপনার 1-2 সাইকেলে হয় সেটা পিএমএস না, এটা হবে মোস্ট সাইকেলে। বছরে যদি আপনার 10 বার মাসিক হয় বা 12 বার মাসিক হয়, দেখবেন 12টার মধ্যে 10টা সাইকেলেই হচ্ছে আপনার এই সমস্যা হচ্ছে। অ্যাটলিস্ট 5 or more মাস্ট অকার, যাই হোক এটা দরকার নেই। অর্থাৎ বেশিরভাগ সাইকেলেই হচ্ছে আপনার হবে। আচ্ছা আমি লিখেই বলি, ওখানে দেখলে কনফিউশন হবে। বেশিরভাগ সাইকেল, মোস্ট অফ দ্য সাইকেলে আপনার এই সমস্যাগুলো হবে। ঠিক আছে। আচ্ছা কবে থেকে সমস্যা শুরু হবে? সমস্যা শুরু হবে মাসিক শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে। ক্যালেন্ডারে বড় করে মার্ক করে রাখবেন, বাসার সবাই যেন ওই সময়টা হচ্ছে বুঝে যে আই হায় আম্মুর অবস্থা তো এখন টাইট থাকবে, আমার বউ তো এই মুহূর্তে হচ্ছে গিয়ে সোফা নিসবা হয়ে থাকবে, এখন দুষ্টামি করা যাবে না। ঠিক আছে। সো এই হলো ব্যাপার। সোফা নিসবা থেকে আপনি হচ্ছে গিয়ে নর্মাল আপনি হবেন কবে? আচ্ছা সোফা নিসবা হবেন হচ্ছে আপনি মাসিক শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে। ঠিক আছে। আর আপনি নর্মাল আপনি হয়ে যাবেন মাসিক হওয়ার পরে, এবং আপনি হচ্ছে একটা রোমান্টিক আপনি হয়ে যাবেন কবে? মাসিক শেষ হওয়ার পরে। ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে মুড সুইং হয়, অকারণেই কান্না পায়, অকারণেই হচ্ছে বিরক্ত লাগে, রাগ হয়, বেশিরভাগই হচ্ছে এই রিলেটেড প্রবলেম। ঠিক আছে। কাজকর্ম করতে ভাল লাগে না, পড়াশোনা করতে ভাল লাগে না, কনসেন্ট্রেট করা যায় না, খুবই ঘুম পায়, খুবই দুর্বল লাগে, কোনো কারণ ছাড়াই খাইতে ঘুমায় থাকতে ইচ্ছা করে, অতিরিক্ত ঘুম পায়, পেটটাও কেমন জানি বুটু বুটু লাগে, ব্রেস্টও টেন্ডার লাগে, এরকম। ঠিক আছে। এগুলাই হচ্ছে আমার পিএমএস এর সিমটম। আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইন অনেক ডিসঅর্ডার কিন্তু সিমিলার টাইপের ফিচার নিয়ে প্রেজেন্ট করে। তারা কারা? তারা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম, তারপরে হচ্ছে এসএলই, তারপরে হচ্ছে এই দুইটা
প্লাস হচ্ছে যদি আপনার অ্যানিমিয়া থাকে আপনার কিন্তু এরকম দুর্বল দুর্বল লাগবে। তারপর এন্ডোমেট্রিওসিস থাকলেও হচ্ছে এরকম একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপরে মাইগ্রেনও কিন্তু একটুখানি এরকম দুর্বলতা থাকতে পারে। আপনার এই দুটো বেশি ইম্পর্টেন্ট, হাইপোথাইরয়েড আর এসএলই আর অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সিমিলার ফিচার থাকতে পারে। পিএমএস ভেবে বসে থাকলে কিন্তু হবে না, ওগুলোও এক্সক্লুড করা লাগবে, ঠিক আছে। এখন আসেন পিএমএস এর প্যাথোফিজিওলজি কেন হয়, একটু ঢং ঢাং। ওই যে হরমোনগুলোর নাম বলছিলাম না, নিউরোট্রান্সমিটার, নামগুলো সবার আগে মনে রাখবেন। এখন হচ্ছে আসেন আমরা কি বলছিলাম, এস্ট্রোজেন প্রোজেস্টেরন, কি চেঞ্জ হয় ওদের, ওদের লেভেলে অল্টারেশন হয়। কি অল্টারেশন কবে থেকে হয়, আমাদের সাইকেলের মিড লুটিয়াল যেই ফেজ ওই সময় থেকে অল্টারেশনটা শুরু হয়। কি অল্টারেশন হয়, এখানে যেটা হয় এস্ট্রোজেন প্রোজেস্টেরন যে রেশিও সেটা অল্টার্ড হয়ে যায়, যেটা হয় প্রোজেস্টেরন লেভেলটা হচ্ছে কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, ওকে। তাহলে একটা গেল। এরপরে আমরা কি পড়লাম, নিউরোট্রান্সমিটারে গাবা, সেরোটোনিন আর হচ্ছে রাস সিস্টেমের কথা পড়েছি। কি কাহিনী হয় খেয়াল করেন, প্রথমে সেরোটোনিন পড়ি। সেরোটোনিন হচ্ছে আমাদের হ্যাপি হরমোন, আপনাকে হাসি খুশি রাখে, ঠিক আছে। তো সেরোটোনিন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সবসময় হ্যাপি হ্যাপি রাখে। যাদের পিএমএস হয় তাদের সেরোটোনিন লেভেলটা কম পাওয়া যায়। এরপরে হচ্ছে আসেন গাবা। গাবার হচ্ছে কাজ হচ্ছে আপনাকে হচ্ছে গাবাইতে হেল্প করবে। গাবানো মানে কি, হুদাই কোনো কাজ কাম নাই। আমার আব্বু হচ্ছে মাঝে মাঝে বেশি বাসায় হচ্ছে গিয়ে, আমার ভাইয়া যখন মানে আমার ভাইয়াকে আব্বু অনেক শাসনে শাসনে রাখতো, ভাইয়ার ফ্রেন্ডরা আসলে হুদাই গাবাইতেছে বইয়া বইয়া, ঠিক আছে, এরকম হইতেছে, খাব্বু খুব বিরক্ত হইতো। তো গাবানো মানে হচ্ছে আপনাকে হচ্ছে আরাম দেয়া, ঠিক আছে, অ্যাংজাইটি লেভেল কমানো। যখন হচ্ছে কারো হচ্ছে খুব হাসি খুশি থাকে, কোনো কাজ কাম না থাকে, তখনই তো আমরা গাবাই, তাই না। এখন যেমন গাবানোর কোনো সুযোগই আমি পাই না। সো গাবা হচ্ছে আপনার অ্যাংজাইটি লেভেল হচ্ছে কমাই দিবে, ঠিক আছে। সো এখন যদি আপনার অ্যাংজাইটি লেভেল কম থাকে আপনি হ্যাপি থাকবেন, তো পিএমএস এ আপনার অ্যাংজাইটি বেশি থাকে, তাই না। তার মানে কি আপনার গাবা হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে আসেন এন্ডরফিন, আরেকটা কথা ভিতরে লেখা আছে এন্ডরফিন, যেটা এন্ডরফিন হচ্ছে গিয়ে নিউরোট্রান্সমিটার এক ধরনের, এটা হচ্ছে আপনার হ্যাপি হ্যাপি রাখে। সেরোটোনিন, এন্ডরফিন, এরা হচ্ছে আপনাকে হ্যাপি রাখে। সো যদি হচ্ছে এন্ডরফিন কমে যায় তখন হচ্ছে গিয়ে আপনার সমস্যা হবে। তাহলে কি কি হরমোন নিউরোট্রান্সমিটার রিলেটেড পড়লাম, সাথে হচ্ছে কি কি চেঞ্জ সেটাও হচ্ছে আমরা পড়লাম, ঠিক আছে। তাহলে পড়ে ফেললাম। আর আদার্সে হচ্ছে এমসিকিউতে আরও অনেক কিছু রিলেটেড, যেমন টিআরএইচ, তারপরে হচ্ছে প্রোল্যাকটিন, তারপরে রাস সিস্টেমের রেনিন, অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন, ঠিক আছে, এরাও ওকে। এগুলো জাস্ট নাম জেনে রাখেন এমসিকিউর জন্য, ঠিক আছে, ওকে, শেষ। পিএমএস সবচেয়ে কমন কোন বয়সে, এই গ্রুপের যারা পড়াশোনা করে তাদের মধ্যে কিন্তু 30 থেকে 45 বছর বয়সী যারা আছি আমরা, তাদের থেকে অন্যরা সাবধান। বিকজ আমাদের মাঝে মাঝেই মুড সুইং হবে, দেখবেন কমেন্টে হচ্ছে আমরা বিশাল বিশাল লিখে ঝগড়াঝাটি করতেছি, তারপরে হচ্ছে গালাগালি করতেছি, দেখবেন মাঝে মাঝে আমাকে রক্ত মুখ করে আপনাদেরকে বকাঝকা করতেছি। এগুলো হচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বয়সটাকে আপনারা মাফ করে দিয়েন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে খেয়াল করবেন জীবনের হচ্ছে যখন কোনো একটা মানে এই সময়টা কিন্তু লাইফের সবচেয়ে স্ট্রেস থাকে, তাই না। সো সাইকোলজিক্যাল অন্য স্ট্রেসের কারণেও পিএমএস কিন্তু আরো বাড়ে, ওকে। এখন হচ্ছে আসেন ট্রিটমেন্ট কি। ট্রিটমেন্ট পার্ট 1-এ বেশি লাগবে না, যেটা লাগবেন করবেন লাইফস্টাইল মডিফাই করবেন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। যে হচ্ছে আপনাকে এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এগুলো সব হুদা, মানে হচ্ছে ধরেন কাউন্সেলিং এক ধরনের, ঠিক আছে, আপনাকে বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হবে, এই যাই হোক আপনি জাস্ট নাম দুটা মনে রাখেন। এরপরে হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট আপনাকে অ্যাসিওর করতে হবে, এটা কোনো বিষয় না, যোগা করা খুবই ভালো। যোগা করলে হচ্ছে গিয়ে মাথা ঠান্ডা হয়। আপনি যারা রেগুলার নামাজ পড়ে তারাও দেখবেন পিএমএসকে খুব সুন্দর কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। স্ট্রেস, তারপরে হচ্ছে যারা অন্য ধর্মাবলম্বী আছে রেগুলার হচ্ছে তাদের ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, খুব ঠান্ডা মাথায় আরাম লাগে, দেখবেন তাদের পিএমএস কম হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ডায়েটের ব্যাপার স্যাপার আছে, লবণ কম খাবেন, লবণ বেশি খেলে ফ্লুইড রিটেনশন হবে, তখন বিরক্ত লাগবে, নিজেকে দেখে মনে হবে ভুটকি থলথলি, তারপর রাগের চোটে মেজাজটা খারাপ হয়ে যাবে, এটা আমার হয়। আনার সামনে দাঁড়ায় আমি নিজেকে দেখে মাঝে মাঝে ভাবি থল থলা ভদভদা, পারলে নিজেকে থাপ্পড় টাপ্পড় দিই মাঝে মাঝে, যাই হোক। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাফেইন, এরপরে হচ্ছে অ্যালকোহল যারা খায় এগুলো প্রবলেম হয়, কফি টফি, এই জন্য হচ্ছে পিএমএস এর পিরিয়ডের আগে আপনি কফি খাবেন না, ঠিক আছে। এরপর খুব ইম্পর্টেন্ট যেটা সবসময় চেষ্টা করবেন এক্সারসাইজ করতে অন্তত 30 মিনিটস, ঠিক আছে, প্রত্যেকদিন না পারলেও সপ্তাহে অন্তত 3-4 দিন, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লুটিয়াল ফেজে, লুটিয়াল ফেজে পিএমএস হয়, লুটিয়াল ফেজে এক্সারসাইজ করলে আপনার দেখবেন মুড ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আসেন আমরা কি কি ড্রাগ ব্যবহার করতে পারি, নামগুলো জেনে রাখেন, এসএসআরআই, এসএনআরআই, টিসিএ, ঠিক আছে, আর হচ্ছে বেনজোডায়াজেপিন, এগুলা খুব ইম্পর্টেন্ট ফার্মা রিলেটেড পড়া, ঠিক আছে। এসএসআরআই
হচ্ছে এরা সবগুলো আমার ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসবে দিই আমরা, ইন্ডিকেশন সেম। SSRI হচ্ছে ফ্লুক্সেটিন, সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, এই যে লেখা আছে এখানে, সার্ট্রালিন, প্যারোক্সেটিন। এরা হচ্ছে ভ্যানলাফাক্সিন, ডুলেক্সেটিন। ঠিক আছে, খেয়াল করেন প্যারোক্সেটিন কিন্তু SSRI, আর ভেনলাফাক্সিন, ডুলক্সেটিন কিন্তু SNRI। এই জেটিন দেখে সবগুলাকে কিন্তু SNRI দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে এরা হচ্ছে কারা, এরা কারা, পাম 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 যেগুলো আম আম আম, এরা হচ্ছে বেনজোডায়াজেপিন। ঠিক আছে, আমি এইভাবে মনে রাখতাম। সাইড এফেক্ট খুবই ইম্পর্টেন্ট, ফার্মার সাথে রিলেট করে পরীক্ষায় আসে, এই সাইড এফেক্টগুলো দেখবেন। এদের কমন সাইড এফেক্ট হচ্ছে সেক্সুয়াল সমস্যা করে সবাই কম বেশি, মন ভালো করার জন্য আপনি দিবেন, দেখবেন সেক্সুয়াল সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যাবে। এরপর ড্রাই মাউথ, হাগু শক্ত হওয়া, এরকম হয়, মেমোরি লস হয় অনেক সময়। এই সাইড এফেক্টগুলো দেখবেন, এই চারটা খুবই ইম্পর্টেন্ট ফার্মার অংশ হিসেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে গেল এখন ড্রাগ হিসেবে, তো এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট ড্রাগ গেল। পাশাপাশি আপনি দিতে পারেন ভিটামিনস। ঠিক আছে, ভিটামিনস। তারপর ধরেন হচ্ছে শরীরে পানি জমে ফুটফুটা হয়ে আছে, তখন হচ্ছে আপনি ডাইউরেটিক্স দিতে পারেন লুটিয়াল ফেজে 4-5 দিন। ঠিক আছে, তখন হচ্ছে পানি কমে গেলে শরীরটা হালকা লাগবে। এগুলো ইউজুয়ালি আমরা দেই না, আমাকে একজন সাজেস্ট করছিল, আমি কখনো ইউজ করি নাই। ঠিক আছে, গেল। আর এরপরে হচ্ছে আসেন হরমোনস দিলে আপনি কি দিবেন, ওভুলেশন বন্ধ করে রাখার জন্য, বা হচ্ছে হরমোনাল জিনিসটাকে চেঞ্জ করে রাখার জন্য আপনি ওসিপি দিবেন। কিরকম, ওসিপি দিলে ওভুলেশন হবে না। ঠিক আছে, কন্টিনিউয়াস দিলে হরমোনাল যে আপ ডাউন হয় সেটা হবে না, একই রকম ফেজে থাকবে, সেই সমস্যাগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে বাকি জিনিসপত্র আপনার অত দরকার নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনাকে পরীক্ষায় কখনো প্রশ্ন করে ডাইউরেটিক্সের মধ্যে, মনে করেন আপনি কোনো একটা, আপনাকে এমন একটা প্রশ্ন দিল যে একটা মহিলা কার্ডিয়াক ফেলিওর আছে, এই সেই ব্লা ব্লা বা যেটাই হোক, আপনাকে ডায়োটিক্স প্রেসক্রাইব করতে হবে, তার হচ্ছে সিভিয়ার PMDD আছে, কোন ডায়োটিক আপনি সাজেস্ট করবেন। ঠিক আছে, ধরেন ফ্রুসেমাইড সবই তো ডায়োরেটিক, হাইড্রোলাজেন অনেক কিছু আছে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা ব্যবহার করব স্পাইরোনোল্যাকটোন। কেন, বিকজ ও হচ্ছে PMDD ও ইমপ্রুভ করে। ঠিক আছে, তারপরে এরা হচ্ছে কি, পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক। ঠিক আছে, আচ্ছা আর ওসিপির মধ্যে বেস্ট ওসিপি কোনটা, যেটা হচ্ছে নিউয়ার জেনারেশন, সেটা হচ্ছে ড্রসপাইরেনন যেখানে থাকে। ঠিক আছে, ড্রসপাইরেনন, অনেক ধরনের ওসিপি আছে, ড্রসপাইরেনন ওয়ালা ওসিপি PMS এর জন্য ভালো। এটাও একটা ফার্মাতে কঠিন করে পরীক্ষায় প্রশ্ন করতে চাইলে এগুলো দিয়ে দিতে পারে। তারপরে ব্রেস্টে যদি হচ্ছে ভুটভুটা হয়ে ব্রেস্ট চাপ লাগে, তখন হচ্ছে আমরা ব্রোমোক্রিপ্টিন দিতে পারি। ঠিক আছে, আচ্ছা গেল। যদি আপনাকে জিজ্ঞেস করে ওভারিয়ান সাইকেল সাপ্রেস করে PMDD ইমপ্রুভ করতে হলে আপনি কি কি দিবেন, বা মোট কথা ওভারিয়ান সাইকেল সাপ্রেস করে কোন কোন ড্রাগ, ওসিপি ওভারিয়ান সাইকেলকে সাপ্রেস করতে পারে, ড্যানাজল ওভারিয়ান সাইকেলকে সাপ্রেস করতে পারে, GnRH অ্যানালগ সাপ্রেস করতে পারে। এগুলো যখন পুরো গাইনি বই পড়ে ফেলবেন, এগুলো আপনার একদম পানির মতো সোজা হয়ে যাবে। এখন আপাতত এখানে যেহেতু লেখা আছে তাই বললাম, ওসিপি, ড্যানাজল, GnRH অ্যানালগ। এই ড্যানাজল আর GnRH অ্যানালগ এই দুইটা ড্রাগ মোটামুটি পার্ট 1 এর জন্য মনে রাখবেন, গাইনির সব রোগে হচ্ছে এই দুইটা ড্রাগ ব্যবহার করা যায়। ঠিক আছে, সব তো মনে রাখতে পারবেন না, এইভাবে মনে রাখলে আন্দাজে দিলেও হচ্ছে হয়তো এক দুইটা ট্রু হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন হচ্ছে আসেন মেনস্ট্রুয়াল মাইগ্রেন, এটা আমাদের শেষ পড়া। মাসিকের সময় মায়ের মাথা ব্যথা হয়, মাইগ্রেন অ্যাটাক হয়, এটাই হচ্ছে মেনস্ট্রুয়াল মাইগ্রেন, আর কিছুই না। একটা হতে পারে মাসিকের সময় হচ্ছে কনভালশন হয়, এটাকে বলা হয় ক্যাটামেনিয়াল সিজার। ঠিক আছে, আচ্ছা শেষ। কেন হয়, ওই ক্যাটামেনিয়াল সিজার হয় বিকজ সেরেব্রাল এক্সাইটেবিলিটি হয়। ঠিক আছে, আচ্ছা শেষ। তাহলে আল্লাহর রহমতে আমাদের এই চ্যাপ্টার পড়া হয়ে গেল। আমি এত ডিটেইল এই চ্যাপ্টার আগে কখনো পড়াই নেই, আজকেই ফার্স্ট পড়াইলাম। ঠিক আছে, কি পয়েন্টসগুলো নিজেরা রিডিং দিবেন। এবং হচ্ছে একটা কথা বলে দেই, আপনাদেরকে যেভাবে আমি আজকে চ্যাপ্টার 14 পড়াইছি, এই পড়া দিয়ে আপনারা MCPS পরীক্ষার 90% কাভার করতে পারবেন। 90% না, 90%ই ধরলাম, আরও বেশিও ধরা যায়, 92% কাভার করতে পারবেন। মিড টার্ম পরীক্ষার 98% কাভার করতে পারবেন। FCPS পার্ট 2 হচ্ছে আপনারা এই পড়া দিয়ে 90% কাভার করতে পারবেন। তাহলে বুঝতেছেন যে আপনারা সামনের দিনগুলোর জন্য কতটা আগায় যাচ্ছেন। আমাকে ভুলে যাবেন, নামি দামি কোচিং সেন্টারে কয়েকদিন পর ভর্তি হয়ে সেখানকার গুণগান গাবেন। ঠিক আছে, আমাদের স্টুডেন্ট দেখলাম সেপ্টেম্বরে কোয়ালিফাই করেছে, আমাদের এখানেই পড়েছে সব কিছু। সে এখন হচ্ছে একটা নামি দামি কোচিং সেন্টারে মেন্টর হিসেবে জয়েন করেছে, বিভিন্ন গ্রুপে এখন সেই দামি দামি কোচিং সেন্টারকে প্রেফার করে, তাকেই রেফার করে, ওখানে সে ক্লাসও নেয়। যাই হোক, BCS এ পোস্টিংও হয়েছে রিসেন্টলি। তো যাই হোক, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, সে মেন্টর হিসেবে জয়েন করেছে, খুবই ভালো। বাট হচ্ছে গিয়ে মাঝে মাঝে কিছু জিনিস দেখলে একটু হতাশ লাগে আর কি।
হতাশ লাগে বলতে হচ্ছে মনে হয় যে আমরা মানে কি বলবো যে ব্র্যান্ডকে সবসময় খুব ভ্যালু দেই। আড়ংকে হচ্ছে আমরা খুব ভ্যালু দিয়ে আড়ংয়ের শাড়ি টাড়ি কিনি, গিফট দেই। একই জিনিস যদি এখন নিউ মার্কেট থেকে কিংবা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ থেকে হচ্ছে একদম জামদানি পল্লী থেকে দিয়ে দেয়, সেটাকে হচ্ছে আমরা কিন্তু অত বেশি ভ্যালু করি না। অর্থাৎ আড়ংয়ের একটা ট্যাগ, আড়ংয়ের একটা ভাঁজ করার স্টাইল, আড়ংয়ের হচ্ছে একটা বক্স, আড়ংয়ের একটা হচ্ছে কাগজের ওই লাল কমলা রঙের ব্যাগ, এগুলাই হচ্ছে দাম বাড়ায় দেয়। ঠিক একইভাবে নামি দামি কোচিং সেন্টারের এই ধরনের বিভিন্ন লুক্রেটিভ জিনিসগুলো সবাইকে অনেক অ্যাট্রাক্ট করে। অবশ্যই তারা অনেক ভালো, অবশ্যই তাদের মেন্টররা ভালো, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সবাইকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট পাশাপাশি এটাও আমি সবাইকে করতে বলবো যে যেখান থেকে আপনি উপকার পেয়েছেন সেখানকারটা আপনি অবশ্যই প্রকাশ করবেন। কখনো ভাববেন না যে আমি অমুক আপুর কাছে পড়ে আসছি, এই আপুর সাথে ওই আপুর তো সম্পর্ক মনে হয় খারাপ, তাই এই আপুর কাছে ওই আপুর কথা বলবো না, এরকম কোনো বিষয় নেই। আমার সাথে হচ্ছে উপর দিয়ে হয়তো আপনাদের কাছে অনেক কিছুই মনে হতে পারে যে অবস এন্ড গাইনিতে অনেক নোংরামি, এটা ট্রু। এবং হচ্ছে গিয়ে খেয়াল করবেন, আমি একটা কথা বলতে চাই যে মেডিসিনে, সার্জারিতে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে মেন্টরিং করে, কিন্তু তাদের মধ্যে কনফ্লিক্ট লেভেল খুবই কম, বিকজ তারা হচ্ছে মেন্টরিংয়ে বেশি গুরুত্ব দেয় এবং থাকবে কনফ্লিক্ট টুকটাক, বাট সেটা কখনো ভিজিবল হয় না। কিন্তু অবস এন্ড গাইনিতে যেহেতু সবাই আমরা মহিলা মানুষ এবং কনফ্লিক্ট টুকটাক থাকতেই পারে, সেগুলো এত ভিজিবল, এটা খুবই নোংরামি। এখন যদি হচ্ছে আমরা একটা সুন্দর সোসাইটি ক্রিয়েট করতে চাই, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের অনেক সিনিয়র ম্যাডামরাও হচ্ছে দেখা যায় এই ধরনের অনেক কনফ্লিক্টের সাথে জড়িত হয়ে যায় বা সিচুয়েশন তাদেরকে ফেলে দেয়। তখন আলটিমেটলি আমাদের গাইনিজ যেসব সোসাইটি আছে বা যেসব আছে, সেখানেও কিন্তু আমরা অনেক ধরনের এইসব প্রবলেমস দেখি। ওটিতে দাঁড়ালে অনেক গল্প শুনে হচ্ছে এগুলা থেকে আমাদেরও মন খারাপ হয়। অন্য ডিপার্টমেন্টে বা সাবজেক্টেও আছে, বাট লেভেলটা যদি এইটুক হয়, গাইনিতে লেভেলটা এতখানি। ঠিক আছে, আপনারা গ্রুপে হচ্ছে এখানে 1300 জনের মানুষ অলমোস্ট আছেন, অ্যারাউন্ড 1300 জন। ঠিক আছে, এই 1300 জন থেকে যদি অন্তত 200 জন এখন ক্লাস করতেছেন, ধরলাম আরও 200 জন হচ্ছে পরে করবেন, তাই 400 জনও যদি হচ্ছে আপনারা এইভাবে চিন্তা করেন, একটা পর্যায়ে অবস এন্ড গাইনি অনেক বড় কিছু হবে। আমাদের দেশে অনেক কিছু ফ্যাসিলিটিস কম, গাড়িতে অনেক কাজ করার সুযোগ আছে, অনেক কিছু এস্টাবলিশমেন্টের সুযোগ আছে। আমাদের লক্ষ্য যেন হয় আমরা সব ভালো ভালো জিনিস ক্রিয়েট করব। আমি আজকে আছি, কালকে নাই, যে কোনো মুহূর্তে ঠাস করে মারাও যেতে পারি, তাই না? বাট মারা যাওয়ার সময় যেন আমি অন্তত এইটুক ভেবে মরতে পারি, যাক আমি অন্তত কিছু একটা ডিফারেন্স দুনিয়াতে ক্রিয়েট করার জন্য চেষ্টা করে গেছি। এবং আমার ক্ষেত্রে আমার মৃত্যুর আগ মুহূর্তে যে ক্রিয়েশনটা বা ডিফারেন্সটা নিয়ে আমি হয়তো স্যাটিসফাইড হয়ে চেষ্টা করব মারা যেতে, সেটা হচ্ছে আমি একটা পোস্ট গ্রাজুয়েশন কর্নার খুলেছিলাম, যেখানে কিছু মানুষ অন্তত 3-4 জন হলেও উপকৃত হয়েছে। আমি কিছু নলেজ ডিসেমিনেট করতে পেরেছি, কিছু নলেজ হচ্ছে গিয়ে আমি এমনভাবে চেষ্টা করেছি জানাতে, যেটা কিনা উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে কাজ পায়, যেটা কিনা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টে হচ্ছে হেল্প করা যায়, যেটা কিনা হচ্ছে ট্রেনিং লাইফে কাজে দেয়, যেটা কিনা মানুষকে অনেক দূর আগায় নিয়ে যায়, রোগীদেরও হেল্প হয়। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা যখন ট্রেনিং করছি, সেই ট্রেনিংয়ের সময় আমাদের বইও ছিল না, বই জীবনে নিতামও না, বিকজ হচ্ছে আমরা কামলা খাটছি, লিটারালি কামলা খেটে ট্রেনিং করছি। যেটুকু পড়াশোনা আমি করছি সেটা টোটালি আমার নিজের গরজে, নিজের দায়িত্বে, নিজের ভালো লাগা থেকে। আমাকে কেউ কোনোদিন পড়তে বলে নাই, আমাকে কেউ কোনোদিন হচ্ছে পড়াশোনার জন্য ইন্সপায়ার করে নাই। পড়তে বসলে বরং হচ্ছে আমি পচা নিয়েও খাইছি, স্টিল নাও এরকমই ঘটে যায়। বিএসএইচ আমি জব করতে যাই, আমি কিন্তু জেফ কটা নিয়ে যাই, বইটাই নিয়ে যাই, খুলতে পারি আর না পারি, আমার সাথে সবসময় বই থাকে। মেজরিটি টাইমে আমি খুলতে পারি না, আবার মাঝে মাঝে দেখা যায় খুলতে পারলে আবার মনে হয় কি বাসায় তো একদমই ঘুমাইতে পারবো না, ক্লাস নিতে হবে, রাহিককে দেখতে হবে, একটু ঘুমাই, আধা ঘন্টা টাইম পাইলাম একটু একটু ন্যাপ নিয়ে ফেলি, এভাবেও কাটে। আর 24 আওয়ার্সই হচ্ছে কিছু না কিছুর মধ্যে কাটে, বাট স্টিল এর মধ্যেও যেটুকু চেষ্টা থাকে সেটা হচ্ছে গিয়ে থাকে আর কি। যাই হোক, সো ডিফারেন্সটা হচ্ছে সবাই যদি আমরা এভাবে চিন্তা করা শুরু করি, একটু একটু করে ডিফারেন্স ক্রিয়েট করতে পারি, সবার মিলিত প্রয়াসে অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট হবে। কাউকে এককভাবে কিছুই করা পসিবল না। আমি যে অবস্থানে আছি, আমার পক্ষে কখনোই সম্ভব না ঢাকা মেডিকেলের প্রফেসর হওয়া, আমার পক্ষে কখনোই সম্ভব না কোনো একটা সরকারি মেডিকেলের হেড হওয়া, কিংবা হচ্ছে বিএসএমইউ বা কোনো জায়গার চেয়ারম্যান হওয়া, কিংবা হচ্ছে গিয়ে প্রফেসর লেভেল পর্যন্তই আমি কখনো চাইতে পারবো না। ঠিক আছে, স্বপ্ন তো সবাই দেখে, আমি বাস্তবতা বলতেছি। ঠিক আছে, হয়তো আমি দেশের বাইরেও চলে যেতে পারি যে কোনো মুহূর্তে। বিষয়টা হচ্ছে আপনারা এখানে আছেন, অনেকে একটা পর্যায়ে অনেক বড় বড় অবস্থানে যাবেন। ঠিক আছে, তো সবসময় নিজেকে একটু এভাবে যদি চিন্তা করেন, তাহলে ইনশাআল্লাহ ইন ফিউচার আপনারা অনেক বড় কিছু হবেন। আমাকে মনে রাখতেই হবে, এটা আমি ম্যান্ডেটরি কাউকে বলছি না, এটা কিছুই না, জাস্ট এইটা মানুষের একটা চাওয়া পাওয়া, ভালো লাগা যে আচ্ছা আমার কথা একটু মনে রাখছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিন্তু হচ্ছে যেখান থেকে উপকার পাবেন সেখানকার উপকারটা স্বীকার করা উচিত। ঠিক আছে, সবকিছুকে সবসময় প্রফেশনালি নিলে হয় না। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।